হে হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বড় বড় মতো আমি তোমাদের শামীম ভাইয়া ফ্রম সুভাষিরু এবং সুভাষিরু এক্সাম স্কুল অ্যান্ড সুভাষিরু পাবলিকেশন। সো এই যে দেখতেছো, আজকে আমি বলছি তোমাদের একটা ম্যারাথন ক্লাস করাবো আর কি। যতক্ষণ যায় ক্লাসটা করতে থাকবো, দেখি যেহেতু সামনে পরীক্ষা, 9 তারিখের পরীক্ষাকে বেস করে এবং 10 তারিখের পরীক্ষাকে বেস করে আমরা এইটা ক্যারি অন করবো। হ্যাঁ, তা দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। তোমাদের একটা কাজ, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করবে আজকে। যত কমেন্ট হবে তার জন্য একটা মানে আমাদের যে যত বেশি কমেন্ট করবা তার যে ফাইনাল মডেল টেস্ট আছে ওইটার একটা দেওয়া হবে, এক্সেস দেওয়া হবে এবং বইয়ের বেশ কিছু এক্সেস দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, তাই আমি কমেন্ট এবং শেয়ার চাইতেছি, যতগুলা পারো আর কি করতে পারো। আচ্ছা, আমি দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক থাকলে তোমার হচ্ছে আচ্ছা, ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে। এইবার হচ্ছে আমরা পড়াশোনায় ব্যাক করি। চলো, সো প্রথমে কি বলছি, এই ভিডিওটা শেয়ার করতে হবে এক, সেই সাথে যতগুলা কমেন্ট করবো আমরা কাউন্ট করবো, যার কমেন্ট সবচেয়ে বেশি তাকে আমরা ওই যে আমাদের যে মডেল টেস্ট প্রোগ্রাম চলতেছে বা পরীক্ষা চলতেছে বা ওই যে আমরা বইয়ের যে অনেকগুলো বিষয় আছে এইগুলা তোমরা তাদেরকে আমরা এক্সেস দিব। ঠিক আছে? সো কমেন্ট চাই, আমি প্রচুর কমেন্ট চাই। আবার ফ্রিজ হয়ে গেছে, অনেকক্ষণ অফ ছিল। হোয়াটস গোইং অন? আচ্ছা, এটা খুব সম্ভবত বেশ কিছুক্ষণ অফ রাখা ছিল, অন ছিল। ওকে, এবার ঠিক আছে। ওকে, আমরা আজকে এইখান থেকে চলো যতক্ষণ সলভ করা যায়, আমি একটা টপিকে সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সো এই যে এইখান থেকে তোমরা যে তোমাদের যে বেশ কিছু দেওয়া হয়েছে আর কি, ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না, সেটা একটু দেখাই দিচ্ছি। এই যে এইখান থেকে যাইতে পারো, অথবা এই যে এখানে দেখো, এই যে এখানে একটা লিংক আছে, ক্লিক করো। ক্লিক করলে এই যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে, দেখো এখানে স্পেলিং মিস্টেকস এর সাজেশন দেওয়া আছে, অ্যানালজি সাজেশনটা দেওয়া আছে, ভোকাবুলারি সাজেশন এবং এপিএস এর জিকে সাজেশনটা দেওয়া আছে। তুমি চাইলে এই চারটা একদম ফ্রিতে দেওয়া আছে আর কি। খুব সম্ভবত এপিএস একটা সাজেশন রেডি করা আছে, ওইটা আপলোড দিছি কিনা আমি জানি না, আমি দেখবো, চেক করবো। আপলোড দিলে তো হয়তো বা তোমরা সেটা এখানে পেয়ে যাবা। এছাড়াও বেশ কিছু তোমরা চাইলে যে এবিএস এর এই বইটা নিয়ে দেখতে পারো, এটা অসাধারণ একটা বই, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। সো এইটা তো তোমাদের বইয়ের বিষয় গেল। ফ্রিজ হয়ে যাচ্ছে, ঠান্ডায় খুব সম্ভবত ফ্রিজ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা যে কি আর বলবো, আমরা প্রচন্ড ঠান্ডা। এটা কি ব্রাউজারের প্রবলেম? আমরা একটু আবার ওপেন করি। হ্যাঁ, আমাদের এইটা দরকার নাই। মেন ওয়েবসাইটে যাই। তোমরা চাইলে এখান থেকে এক্সাম স্কুল থেকে এক্সাম দিতে পারবা। কেউ যদি সামনে ভবিষ্যতে যদি প্যাকেজগুলো নিতে চাও বা এক্সাম রেগুলার বেসিসে দিতে চাও, এখান থেকে সরাসরি নিতে পারবো। অল ক্যাটাগরিজ আছে, জব অ্যাডমিশনে ক্লিক করবা, কোন ইউনিভার্সিটি চেক করলে, বা ধরো তুমি ইউপি অ্যাডমিশন দিতে চাইতেছো, কোন কোর্সের জন্য দিতে চাইতেছো, ধরো তুমি ট্রিপল এস এর জন্য দিতে চাচ্ছ, এর জন্য 3টা প্যাকেজ অ্যাভেলেবেল আছে। সো তুমি তোমার মতো করে এগুলা
করতে পারবা। চলো আমরা পড়াশোনা যাবো, পড়াশোনার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো একটু দেখবো। হ্যাঁ, তারপর একটু দেখাইলাম আর কি। আর কোনো কমিউনিকেশন করতে চাইলে যে হোয়াটসঅ্যাপ আছে, এখানে ক্লিক করলে তুমি সরাসরি হোয়াটসঅ্যাপে যারা অ্যাডমিন প্যানেল আছে সেখান থেকে ক্লিক করতে পারবা। এই যে এখানে ক্লিক করে সরাসরি তুমি এক্সাম স্কুলে চলে যেতে পারবা। এই যে সেই এক্সাম স্কুল, এইখান থেকে তুমি লগ ইন করে নিতে পারবা। এই যে কিছু লগ ইন হয়ে গেছে। ওকে, এই যে লগ ইন ডান। এবার হচ্ছে ভাই আমি লগ আউট কেন? ওকে, লগ ইন আমাকে এই ওয়েবসাইটে যেতে হবে। ওকে, আমরা এইখানে যাই। তারপর হচ্ছে লগ ইনটা করে নিই। তোমার খুব সম্ভবত ওকে, আমাদের লগ ইন হয়ে গেছে। এরপর আমরা এক্সপ্লোর এক্সামে যাব। এবার লগ ইনটা করি। ওকে, যে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি অ্যাডমিশনে গেলে যে কোনো একটা জায়গা, ধরো বিউপিতে গেছো, এফএডব্লিউএস এ ট্রিপলএস এ গেছো, যে মডেল টেস্টগুলো হচ্ছে। আজকে কোনো মডেল টেস্টের এক্সাম নাই, বাট তুমি যদি সেই এক্সামগুলো দেখতে চাও আর্কাইভে গেলে পাবা। দেখো আর্কাইভে যদি যাও, সেই এক্সামগুলো হয়ে গেছে। যে কয়টা মডেল টেস্ট 9 পর্যন্ত অলমোস্ট ডান। সো তোমরা এখানে চাইলে, এগুলো হচ্ছে লাইভ এক্সাম যেদিন হইছে সেই দিন তো ওই পরীক্ষাটা লাইভই দিতে হবে। এরপরে সেই পরীক্ষাটা আর্কাইভে অ্যাড হয়ে গেছে। যে দেখো, আর্কাইভ থেকে তুমি ধরো এক্সাম নিজে আবার এক্সাম দিতে চাও, এইটা হচ্ছে কম্পিটিশন হবে না, মানে রিয়েল টাইম কম্পিটিশন হবে না, বাট তুমি নিজের মতো করে একা একা দিতে চাইতেছো আর কি। যতবার দিতে চাও ততবার দিতে পারবা। এই যে এখানে ধরো তুমি এক্সামে ক্লিক করলে এক্সামটা অন হয়ে যাবে। এই যে অন হয়ে গেছে। এইখান থেকে তুমি এক্সামটা দিতে পারবা তোমার ইচ্ছা মতো করে এক্সাম দিয়ে। এই যে একটা যেটা ধরো এই যে দিলা, হ্যাঁ, দেওয়ার পরে তুমি যেই কাজটা করবে, এই যে এখানে ক্লিক করলে বাংলা ইংলিশ জেনারেল নলেজ 3টা সাবজেক্ট আছে। এই যে ইংলিশ, সো তুমি তোমার মতো করে ইংরেজি যেমন একটা দিলা, এই যে তারপরে যে একটা দিলা, ওকে রান। এরপরে তুমি হচ্ছে জেনারেল নলেজে গেলা। সো এখান থেকে তুমি জেনারেল নলেজের কোশ্চেনগুলোতে অ্যানসার দিলা। দেওয়ার পরে তুমি যেটা করবা, সাবমিট করে দিবা। সাবমিট হয়ে গেছে, ওকে দিবা। ওকে হয়ে গেছে, সাথে সাথে তোমার একটা রেজাল্ট চলে আসছে। যেহেতু এটা লাইভ এক্সাম না, লাইভ এক্সাম হইলে 12 ঘন্টা তুমি সময় পাবে লাইভ এক্সাম দেওয়ার, তারপরে 3-4 ঘন্টা পরে রেজাল্টটা পাবলিশ হবে আর কি। বাট এইটা এখানে ধরো টোটাল 5 জন স্টুডেন্ট পরীক্ষা দিছিল, আর আমার র্যাঙ্ক হয়তো 5, কাট মার্ক ছিল 19, আমি পাইছি -0.2। পাস করছে একজন মাত্র, মানে যারা লাইভ পরীক্ষা দিছিল তাদের কথা এটা আর কি। আর এইখান থেকে হচ্ছে আমার দেখাচ্ছে আমি অ্যানসার করছি, কারেক্ট একটা হয়েছে, একটা কারেক্ট হয়েছে, আর বাকি সবগুলো ভুল হয়েছে, 6টা ভুল। 0.50 করে রং অ্যানসার ছিল, যে কারণে -2 পাইছি। আমার প্রিপারেশন ব্যাড ছিল। চাইলে এখান থেকে আমি অ্যানসার শিটটা দেখতে পারবো। গেলাম, এই যে এখান থেকে অ্যানসার শিট দেখে আমি ভিউ এক্সপ্লেনেশন থেকে এক্সপ্লেনেশন দেখে নিতে পারবো যে প্রত্যেকটা অ্যানসার শিট কি আছে। সো এখান থেকে আমি আমার এক্সপ্লেনেশন গুলো দেখে নিতে পারবো। অথবা আমি চাইলে, ধরো আমি এক্সাম দেওয়া শেষ, ডান, আমি চাইতেছি যে আর্কাইভ থেকে, ধরো আর্কাইভ থেকে এই যে এইটার প্রশ্নটা দেখতে আর কি। জাস্ট প্রশ্নটা দেখবো, এক্সাম দেব না আর কি। সেটা আমি দেখতে পারবো আর কি, যে আমি প্রশ্ন দেখতেছি এবং এখানে রং অ্যান্সার ছিল কি, কারেক্ট অ্যান্সার, এবং আমার অ্যান্সার ছিল কি, কারেক্ট অ্যান্সার, এক্সপ্লেনেশন আমি এখান থেকে দেখতে পারবো আর কি। অর্থাৎ এই জায়গায়, সো আমি এখানে যদি পরীক্ষা না দিয়ে থাকি তাহলে কোনটা রং অ্যান্সার কোনটা ভুল অ্যান্সার সেটা দেখাবে। যদি এক্সাম না দিয়েও থাকি তাহলে সেটা এখানে আসবে। সো তোমরা সেটা করতে পারবা এক্সাম সেকশনে গিয়ে আর কি। বাকি যে ডেইলি এক্সাম আছে, তোমরা যদি দেখতে চাও ডেইলি এক্সাম, এখানে 3টা সেকশন আছে। এটা হচ্ছে ডেইলি কুইজ এক্সাম 30 ডেজ, এটা উইকলি এক্সাম, এটা হচ্ছে মডেল টেস্ট এক্সাম। উইকলি এক্সামও আমাদের এই মুহূর্তে শেষ হয়ে গেছে, ডিসেম্বর মাস ছিল আর কি। আর ভেবে গেলে পাবা এক্সামগুলো, এই যে দেখো এক্সামগুলো আছে। ওকে, চলো এবার আমরা একটু পড়াশোনায় ব্যাক করি। অনেক কিছু তো দেখলাম, যেহেতু বলছি ম্যারাথন ক্লাস, তো চলো আমরা ম্যারাথন ক্লাসে যাই। না, আমাদের ম্যাটেরিয়ালস ফোল্ডারটাতে যাইতে হবে। যুক্ত হন, ওইখান থেকে আমরা ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করে এই যে এখানে যাব। আবার তোমরা অনেকে মোবাইল ভার্সনে নিচে ম্যাটেরিয়াল যেটা আছে, মোবাইল ভার্সনে নিচে যেটা ম্যাটেরিয়াল সেটা সবার জন্য ওপেন। আর তোমার ম্যাটেরিয়ালস ফোল্ডারটা হচ্ছে 3 ডটে যাবা, হোমের পাশে 3
থ্রি ডটের পাশে এই যে ম্যাটেরিয়ালস যেটা দেখতেছো, এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস ফোল্ডার। সো মেনি অফ দ্য স্টুডেন্টস যাদের এই প্রবলেমটা হচ্ছে, তারা ওই নিচের ম্যাটেরিয়ালস ক্লিক করতেছে মোবাইল সেকশনের, যেটা তোমার ম্যাটেরিয়াল সেকশনের, সেটা সবার জন্য, সেটাতে তুমি অ্যাক্সেস করতে পারবা না। তুমি তোমার লগ ইন করে তোমার ড্যাশবোর্ডটাতে যাবা, গিয়ে সেখান থেকে তুমি হচ্ছে অ্যাক্সেস করে নিবা, মানে সেখান থেকে হোমের পাশে যে থ্রি ডট, সেখান থেকে তুমি অ্যাক্সেস করবে। এই দেখো এই যে কি সুন্দর ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে, যে যে কোর্স কিনছো সেই কোর্সের ম্যাটেরিয়ালস গুলো এখানে দেওয়া আছে। তো ফার্স্ট আমি স্টার্ট করতে চাই এবিএস এর জেনারেল নলেজ দিয়ে। হ্যাঁ, তো জেনারেল নলেজ দিয়ে শুরু করব, তারপর হচ্ছে ম্যাথস, তারপর এফএডব্লিউএস এট্রিবলিউএস বোথ ইংলিশ, এইভাবে ক্যারি অন করতে থাকবো যতক্ষণ যাওয়া যায়। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করলাম এবিএস এর জেনারেল নলেজ। ওকে, চলে আসছে। ওকে, তোমরা একটু মানে বইলো যে দেখতেছো কিনা, একটু বড় করে নিই আমরা। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকটু বড় করি। ওকে ডান। সো এখানে 125 পেজ আছে, যাই হোক। তো এখানে আমি বেশ কিছু প্রশ্ন পড়বো, তোমরা এই প্রশ্নগুলো দেখবা এবং কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করবো, যে যে প্রশ্নগুলো বিজনেস ফ্যাকাল্টিতে থাকতে পারে আর কি, বোথ এফএডব্লিউএস এট্রিবলিউএস দুইটাতে আর কি। সো সেই জিনিসগুলো আমি একটু দাগাবো এবং কয়েকবার পড়ে যাবো, তাইলে তোমাদের জন্য এবিএস এর মোটামুটি একটা বিষয় আইডিয়া হয়ে যাবে। আর এইটা, এই ফোল্ডারটা কিন্তু ফ্রিতে দেওয়া আছে, এই সাজেশন শিটটা কিন্তু ফ্রিতে দেওয়া আছে ওয়েবসাইট থেকে, যে কেউ এইটাকে অ্যাক্সেস করতে পারবা এবং নিশ্চিত থাকবে এটা পড়ে গেলে কমন পাবা। মানে 10টা প্রশ্ন থাকলে শিওর থাকে এখান থেকে 60% আপ অথবা 70% আপ প্রশ্ন কমন পাবা। রিসেন্ট কয়েকটা হয়তো বা বাদ যাইতে পারে, ঠিক আছে। সো এটা তোমরা বাদ দিবা না, এটা তোমরা যেমনি হোক ক্যারি অন করবা। কেউ কি কোনো প্রশ্ন করছো কিনা দেখি, তাহলে আমরা একটু অ্যান্সার করতে পারি। আমি জানি না কেউ কোনো প্রশ্ন করছো কিনা। আচ্ছা, করো না। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আমি কি বলছিলাম তোমাদের, কমেন্ট করতে বলছিলাম এবং শেয়ার করতে বলছিলাম। সো ইউ গাইস, তোমরা যতটা পারো কমেন্ট করবা, যতটা পারো শেয়ার করবা। হ্যাঁ, তাহলে আমার জন্য অনেক বেশি, এই ভিডিওটা অনেক বেশি রিচ হইলে আমাদের জন্য বেটার হয়, কারণ তোমাদের জন্যই এই ফ্রি ক্লাসগুলো নেওয়া, তোমাদের জন্যই কষ্ট করা, তোমাদের জন্যই সকল পরিশ্রম করা। দেখো আমরা যদি দেখি, আচ্ছা ফার্স্ট প্রশ্ন, যদি এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতেছো বা আছে, কেন বলতেছি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই প্রশ্নগুলো আসছে কই কই। এই প্রশ্নগুলা ধরো জাহাঙ্গীরনগরের আইবিএ তে আসছে, বিউপির এফবিএস এ আসছে, রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ তে আসছে, তারপর ব্যাংক জবগুলা যেগুলো আছে, সেই জব অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি রিলেটেড যে জবগুলো আছে সেইগুলাতে এই প্রশ্নগুলো আছে। ইন্ডিয়ান ও বিজনেস ফ্যাকাল্টি রিলেটেড যে জবগুলো আছে সেইখানেও এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি হিট করা হয়েছে। সো ওই প্রশ্নগুলো কি সিলেক্ট করা হয়েছে, কারণ টিচাররা বিজনেস ফ্যাকাল্টির জন্য এইখান থেকে বা এই রিলেটেড টপিকগুলোকে টাচ করবে। আমরা বলছিলাম যে ইকোনমিক্স এবং হচ্ছে তোমার ইকোনমিক্স থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে নিশ্চিত থাকো 2-3টা প্রশ্ন থাকবে। এবং কি বলে তোমার ইন্টারন্যাশনাল ইনফরমেশন রিসেন্ট, আর কয়েকটা টপিক আমি ওইদিন হয়তো বলে দিছিলাম, ওইগুলা থেকেই বেশি প্রশ্ন থাকবে। এবং এইখান থেকে আমি যদি বলি কোন প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি আমি চাইতে থাকি তাহলে বুঝতে পারবো যে আমি কেন বলতেছি যে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলছে কি, ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডারস অ্যাজ এ সেফ ইনভেস্টমেন্ট। এটা কিন্তু একটা মানে ইকোনমিক্যাল কোশ্চেন আর কি। তো সেফ ইনভেস্টমেন্টটা কি বলছে, এটা কি ব্লু চিপ। ব্লু চিপ কি, অ্যানসারটা কি ব্লু চিপ। সো আমরা কি কালো না নিয়ে এইটা নিতে লাল, অ্যানসারটা কি ব্লু চিপ। The industrial shares considers as safe investment means blue chip. তাহলে বুঝতে পারতেছি কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কই আচ্ছা এই যে এটা, as per the declaration of the government Bangladesh will turn into smart Bangladesh will 2020, মানে 2000 মানে কত সালে স্মার্ট বাংলাদেশে এটা টার্ন হবে, এটা গভর্নমেন্টের একটা পলিসি ছিল। 2041 সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে টার্ন হবে। এই যে দিস ওয়ান ট্যাক্স, এই ইয়ারে খুব সম্ভবত ট্যাক্সটা একটু চেঞ্জ করা হয়েছে। তোমাদের প্রতি একটু অনুরোধ রইল, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মানে মারাত্মক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো প্রশ্ন। যেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তুমি সেই প্রশ্নটা কোনো মতে কি করবা না, ওভারলুক করবা না। সো
ট্যাক্স ফ্রি ইনকাম থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক বেশি। অর্থাৎ এই ইয়ারে কত টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি দিছে, এটা 2023 সাল 24 সালেরটা আছে, তোমরা 24-25 সালেরটা বের করবা, ঠিক আছে? 24-25 সাল একটু চেঞ্জ হয়েছে খুব সম্ভবত, ওই যে নিচের দিকে একটা জায়গা আমার খেয়াল আছে, এই জন্য তোমাদেরকে বললাম। 23-24-এ তোমার ট্যাক্স ফ্রি রেট ছিল কত? 23-24-এ ট্যাক্স ফ্রি রেট ছিল যে 3,50,000। কাদের জন্য? ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাদের জন্য ট্যাক্স ফ্রি রেট ছিল 3,50,000। এবার হয়তো একটু বাড়তে পারে, তোমরা একটু দেখে নিও। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কতবার যে আসছে তার হিসাব নাই, কতবার আসছে। ভ্যালু ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ। কত সালে ট্যাক্সের যে ভ্যালু ট্যাক্স ভ্যাট, এটা কত সালে বাংলাদেশে পরিচিত হয়েছে বা কত সালে ইনক্লুড করা হয়েছে ফার্স্ট? সেটা হচ্ছে 1991 সালে। কত সালে? 1991 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কোনো মতেই ওভারলুক করা যাবে না, কোনো মতেই না, নেভার। সো আমি যেগুলা বলতেছি সেগুলা ভালো করে মাথায় রেখো আর কি। which of the following different, আচ্ছা this one, which of the following is a different, অর্থাৎ কান্ট্রি রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে, যেখানে যে যেই কান্ট্রিগুলো আছে, নাইজেরিয়া, নাইজার, নামিবিয়া, নিকারাগুয়া, এই যে আমরা চারটা কান্ট্রি দেখতেছি, এর মধ্যে কোন কান্ট্রিটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে। উপরে তিনটা হচ্ছে আফ্রিকার রাষ্ট্র, নাইজেরিয়া, নাইজার, নামিবিয়া, আর নিকারাগুয়া হচ্ছে সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার রাষ্ট্র। তার মানে আমরা বুঝতেছি ডি হচ্ছে ডিফারেন্ট। খেলাধুলা থেকে একটা প্রশ্ন কনফার্ম থাকবে, এখান থেকে কিন্তু বাদ যাবে না। খেলাধুলা, রিসেন্ট খেলাধুলা এবং বাইরের খেলাধুলা বা ইন্টারন্যাশনাল খেলাধুলা সম্পর্কে একটা প্রশ্ন আসবেই, এটা বাদ দেওয়ার কোনো হিসাব নাই। তেমন ধরো আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 কোথায়, কোন দেশ হোস্ট করছে? ইন্ডিয়া, তাই না? 26-এ যে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, কে হোস্ট করতেছে? ইন্ডিয়া। সো এটা মাথায় রেখো। এবং তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ হোস্ট করতেছে? কানাডা, আমেরিকা, কানাডা, মেক্সিকো খুব সম্ভবত। সো এইটাও খুব মাথায় রেখো, সেগুলো খুব ইম্পর্টেন্ট। জিডিপি, অর্থাৎ জিডিপি বাংলাদেশের জিডিপি সবচেয়ে কোন সেক্টর সবচেয়ে লার্জেস্ট? জিডিপি বাংলাদেশের সার্ভিস, অর্থাৎ জিডিপিতে সবচাইতে কি বলছে? হুইচ সেক্টর হ্যাজ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য জিডিপি? বাংলাদেশ। বাংলাদেশের জিডিপি সবচেয়ে বেশি অংশ কোথায় খরচ করা হয়? সার্ভিস সেক্টরে খরচ করা হয়। সো এটা সার্ভিস সেক্টরে আসে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিমস্টেক খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। বিমস্টেকের লোকেট কোথায়? ঢাকা। ঢাকা, অর্থাৎ বিমস্টেকের সদর দপ্তর কোথায়? ঢাকা। আচ্ছা, এরপরে কোন? আচ্ছা এটা তোমাদের হচ্ছে এইখানে 5 ইয়ার্স প্ল্যান বলছে বাংলাদেশের 2020 থেকে 25। এইটা খুব সম্ভবত একটু অবসলিট হয়ে গেছে প্রশ্ন, বাট আগে খুব ইম্পর্টেন্ট ছিল। বাট তোমরা ফিসক্যাল ইয়ারটা জেনে যাবে, ফিসক্যাল ইয়ার কখন শুরু হয় বাংলাদেশে, ঠিক আছে? জুলাই থেকে যে শুরু হয় সেটা জানবা, এটা খুব ইম্পর্টেন্ট, ফিসক্যাল ইয়ার। আচ্ছা, ফার্স্ট টাইমে মাগাস আছে, এগুলা ঠিক আছে। আর ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলা, আমরা একটার পর একটা দেখতে থাকবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলা। তোমরা এই প্রশ্নগুলা একটু জানা যায় এখন এই মুহূর্তে আমার সাথে এই প্রশ্নগুলো একটু জানা যাও, তাহলে দেখা যাবে যে পরীক্ষার হলে তুমি এগুলো আসলে অ্যানসার করে ফেলতে পারবে। একবার দেখে ফেলো, আমি একবারে একটা রিভিশন দিয়ে দিব যাতে তোমার জন্য কাজে লাগে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দা গ্লোবাল জিরো ক্যাম্পেইন যে অল নিউক্লিয়ার উইপেন, অর্থাৎ জিরো ক্যাম্পেইনের কথা ছিল সকল নিউক্লিয়ার উইপেন কি করা হবে? ডিস্ট্রয় করা হবে অথবা ডিসমান্টেড করা হবে। এটা কত সালে? 2030 সালে। কত সালে? 2030 সালে এটা করার কথা আর কি। মানে এর মধ্যে জিরো ক্যাম্পেইনের যে ক্যাম্পেইনটা চলতেছে এর মধ্যে নিউক্লিয়ার উইপেন 30 সালের মধ্যে ধ্বংস করার বা শেষ করার কথা বলা হচ্ছে আর কি। যদি এটা সম্ভব না, বাট এটা একটা বিষয়। সার্ক ইম্পর্টেন্ট আছে, রেড ক্লিফ লাইন ইম্পর্টেন্ট। কোন দুইটা দেশের সাথে, মানে রেড ক্লিফ লাইন কোন দুইটা দেশকে সেপারেটেড করে? বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, বাংলাদেশ মায়ানমার, ডি অল অফ দোজ। আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই যে হেডকোয়ার্টার, ব্যাংক রিলেটেড একটা প্রশ্ন থাকবেই। ব্যাংক রিলেটেড একটা প্রশ্ন কনফার্ম। তুমি কখনোই বলতে পারবে না যে ভাই ব্যাংক রিলেটেড প্রশ্ন থাকবে না। আচ্ছা, একজন প্রশ্ন করছো যে এফবিএস বিজনেসে কি ফাইন্যান্সের পাশাপাশি মার্কেটিং এমসিকিউ অ্যানসার করতে হবে? এখন দেখো, এই জায়গায় একটা খুবই প্রবলেমেটিক বিষয় আছে। প্রবলেমেটিক বিষয়টা হচ্ছে তোমার ওই মানে সার্কুলারে অ্যাকচুয়ালি ওইভাবে উল্লেখ নাই যে কোনটাতে কত নাম্বার থাকবে। কি শুধু বলে দিয়েছে যারা বিজনেস তাদের সিলেবাস হচ্ছে ইংলিশ, জেনারেল নলেজ এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট।
এখন এগুলা থেকেই তাদের প্রশ্ন আসবে। এখন কোনটা বাদ দিবে কোনটা অ্যাড করবে এটা কেউই শিওর না, বাট তুমি চারটায় মানে রিস্ক ফ্রি থাকার জন্য চারটায় পড়ে যাওয়াটা বেটার। দিস ইজ মাই অপিনিয়ন। বাট তুমি যদি কি বলে ওইটাকে বাদ দিতে চাও বা লিভ করতে চাও সেটা তোমার ব্যাপার আর কি। বাট যেহেতু মানে সার্কুলারে কিছুই ভালোভাবে উল্লেখ করা নাই, প্রশ্নটা কিভাবে আসবে কেউ এটা নিয়ে কোনো ধরনের অ্যাজাম্পশন দিতে পারতেছে না বা কোনো ধরনের কথা বলতে পারতেছে না। বাট একটা ইন জেনারেল সেন্স একটা জিনিস বলতেছে যে ধরো ইংলিশে 25, জেনারেল নলেজ 10, আর ওটাতে যদি 40 হয় তাহলে ধরো এরকম হইতে পারে যে অ্যাকাউন্টিং 10, ফাইন্যান্স 10, মার্কেটিং 10, ম্যানেজমেন্ট 10, এরকম হইতে পারে আর কি। বাট সেটাই যে হবে এটা কিন্তু গ্যারান্টেড না আর কি, ঠিক আছে? তো এটা তুমি একটু মাথায় রাখো আর কি। যেমন ব্যাংক রিলেটেড, ওয়ার্ল্ড ব্যাংক, ব্রেটন উডস সম্মেলন, IMF, তারপর IMF যে চারটা অঙ্গসংস্থা, IDA, তারপর হচ্ছে গ্যাট, ঠিক আছে, তারপর WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। এবং বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর, তারপর হচ্ছে তোমার আরেকটা কি যে স্টক এক্সচেঞ্জের রেগুলেটর কে? বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, BCEC খুব সম্ভবত। সো এই যেই একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে আর যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এদেরকে রেগুলেটর করে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ। এবং সকল ব্যাংককে রেগুলেটর করে হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার মেয়াদকাল, গভর্নরের নাম, বাংলাদেশে কয়টা সরকারি ব্যাংক আছে, কয়টা বেসরকারি ব্যাংক আছে, টোটাল ব্যাংক কয়টা, বিশ্বসাহিত্য ব্যাংক কয়টা, ঠিক আছে, যেমন গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক, এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এগুলা বাদ দেওয়া যাবে না। IDA এর হেডকোয়ার্টার কোথায়? এটা খুবই ইম্পর্টেন্ট। IDA এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার ওয়াশিংটন DC। সরি, আচ্ছা, এই যে SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে টোটাল কয়টা আছে? 17টা গোল আছে। এটা খুব ইম্পর্টেন্ট। গালিভার ট্রাভেলস লিডার করে জনাথন সুইট। ওকে, আচ্ছা, কোপ সম্মেলন খুব ইম্পর্টেন্ট। জলবায়ু থেকে একটা সম্মেলন সবসময় হয়, প্রশ্নটা সবসময় হয়। কোপ 30 কোন দেশে হবে? কোপ 30 কোন দেশে হবে? ব্রাজিলে। মাথায় রেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। সো কোপ খুব ইম্পর্টেন্ট। কোপ কত সালে হয় এটা একটু মাথায় রাখবে। এখানে 27 দেওয়া আছে, রিসেন্ট হচ্ছে কোপ 30 হবে। কোপ 30 কোন দেশে হচ্ছে? ব্রাজিল। এগুলো একটু মাথায় রেখো। তারপর হচ্ছে ডাবল ফল্ট। আচ্ছা, এই ডাবল ফল্ট ইজ অ্যাসোসিয়েটেড হুইচ ফলোইং গেম? লন টেনিস গেম থেকে ক্রিকেট খেলা, ক্রিকেট, ফুটবল, টেনিস, টেবিল টেনিস, তারপর হচ্ছে এই ধরনের খেলা, ওমেন ফুটবল। তো বাংলাদেশ কোন খেলায় কতটুকু অর্জন করছে, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, আমরা তো মোটামুটি জেনারেল নলেজ দেখতেছি। দেখো জেনারেল নলেজ কত ইম্পর্টেন্ট, কত যেগুলা বলতেছি দেখো, এগুলা থেকে প্রশ্ন পাবা, না পাইলে সে বইল শিওর এগুলা থেকে প্রশ্ন থাকবে, এগুলা থেকে না থাকার প্রশ্ন আসে। LDC থেকে বাংলাদেশ কবে বের হয়ে যায়? 2026 সালে বের হয়ে যাবে আর কি। এবার আসো, কৃষি, এগ্রিকালচারে বা তোমার হচ্ছে কোন খাতে কত পার্সেন্ট, ঠিক আছে, জিডিপি, বাংলাদেশের জিডিপি কত? খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাজেট থেকে আসবে। বাজেট, ইকোনমি, আমি বলছিলাম এই টপিকগুলো বাদ দেওয়া যাবে না। কি বলছি? বাজেট, ইকোনমি আর হচ্ছে ব্যাংক, রিসেন্ট। এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল, অল। বাজেটটা হচ্ছে শুধু ন্যাশনাল, ইকোনমি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অল। তারপর হচ্ছে রিসেন্টে হইতে পারে তোমার, যেমন মুক্তিযুদ্ধ থেকে একটা দিতে পারে, রিসেন্ট ইন্টারন্যাশনাল ঘটনা, বাংলাদেশ ঘটনা, এগুলো থেকে একটা দুইটা দিতে পারে। 10টার মধ্যে রিসেন্ট থেকে 2টা বা 3টা থাকতে পারে। আর 7টাই হচ্ছে বাজেট, ইকোনমি, ব্যাংক, এই রিলেটেড। আর এখান থেকে 2-1টা প্রশ্ন স্যাচুরেটেড হতে পারে, সেটা তোমার জানার মধ্যে থাকবে। ওকে, এবার আসো, ওই যে কোপ থেকে দেখছো, কোপ 26, কোপ 27, এই সবগুলাই প্রশ্ন ইম্পর্টেন্ট। ওকে, আরো ইম্পর্টেন্ট কোশ্চেন কই আছে?
এই যে হুইচ কান্ট্রি লস্ট টু বাংলাদেশ, এটা 2022 সালের অ্যাবসলিউট হয়ে গেছে, আসার পসিবিলিটি কম। আচ্ছা, কোন একটা রাষ্ট্রের তোমার হচ্ছে ই সম্পর্কে দিতে পারো, এটাকে কি বলে, কোন একটা রাষ্ট্রের রাজধানী সম্পর্কে জানতে চাইতে পারে, যেহেতু তোমার আর যেহেতু তোমার হচ্ছে কি বলে এটা ইকোনমিক্স বা তোমার হচ্ছে ইকোনমিক্যাল বা ইন্টারন্যাশনাল একটা পার্টের মধ্যে পড়ে, তো জানতে চাইতে পারে এস্তোনিয়ার রাজধানী তাল্লিন। দেখো সেন্ট্রাল ব্যাংক, মানে এইটা খুব ইম্পর্টেন্ট, কোন দেশের সেন্ট্রাল ব্যাংক কোনটা নাম আর কি। দেখেন এখানে একটা আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেন্ট্রাল ব্যাংক, কোনটা সেন্ট্রাল ব্যাংক না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা কি সেন্ট্রাল ব্যাংক না, বাকি সবগুলো হচ্ছে রিজার্ভ সিস্টেম। তারপর এটা রিজার্ভ সিস্টেম হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ জাপান, এগুলো হচ্ছে ওইসব রাষ্ট্রের কি, ওইসব রাষ্ট্রের কি সেন্ট্রাল ব্যাংক। সো এটা খুব ইম্পর্টেন্ট, কোনটা সেন্ট্রাল ব্যাংক কোন দেশে কোনটা না। বিসিবি হচ্ছে ব্রডকাস্টিং রাইটস ফর বিসিবি ফর 2 ইয়ার্স ইজ গিভেন কাকে, বেনটেক কে দিছে আর কি 2 বছরের জন্য, এটা মানে শেষ হয়ে গেছে রিসেন্টলি। হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউসড নিউ কারেন্সি উইথ 6 ফিওর জিরো রিসেন্টলি, এটা রিসেন্ট থেকে আসছে, এটা ইম্পর্টেন্ট না। ওকে, এই যে আবার আছে সেন্ট্রাল ব্যাংক। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের ফাংশন কোনটা না। দেখো সিটিং মনিটারি পলিসি, সেটিং অর্থাৎ মনিটারি পলিসি সেট করা, এটা বাংলাদেশ ব্যাংকের ফাংশন। তারপর হচ্ছে রেগুলেটিং দ্য ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর রেগুলেট করা বাংলাদেশ ব্যাংকের ফাংশন। রেগুলেটিং দ্য নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেগুলো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেগুলোকে রেগুলেট করা বাংলাদেশ ব্যাংকের কাজ। বাট ফিসকাল পলিসি ফরমুলেটিং করা বাংলাদেশ ব্যাংকের কাজ না। খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। ইকোনমিক্সে নোবেল প্রাইজ ইম্পর্টেন্ট, শান্তি অথবা ইকোনমিক্স, এই দুটাতে কে নোবেল প্রাইজ পাইছে বা শান্তি মানে পুরস্কার পাইছে, বা এই ইকোনমিক্স রিলেটেড কয়েকটা পুরস্কার কারা কারা পাইছে, খুব ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটা জেনে যাবা 2025-এ ইকোনমিক্সে কে নোবেল প্রাইজ পাইছে, দিস ইজ ইম্পর্টেন্ট। জিএসপি ইম্পর্টেন্ট, এটা ইকোনমিক্সের মধ্যে পড়ে। জিএসপি জিএসপি মানে কি, জিএসপি মানে হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। জিএসপি সুবিধা মূলত কারা দেয়, যেমন আমেরিকা বাংলাদেশকে দিচ্ছে, তার গার্মেন্টস সেক্টরে জিএসপি সুবিধা দিচ্ছে, বা বিভিন্ন সেক্টরে জিএসপি সুবিধা দেয় আমেরিকা বিভিন্ন কান্ট্রিকে, বিশেষ করে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদেরকে বিভিন্ন ধরনের জিএসপি সুবিধা দেয় আমেরিকা, জাস্ট বিকজ অফ তারা যাতে বিজনেসে আরেকটু অগ্রসর হইতে পারে। ঠিক আছে, এটাকে আমরা জিএসপি সুবিধা বলি, বা বিভিন্ন কান্ট্রি দেয়, জার্মানিও দেয় কিছু কিছু ক্ষেত্রে, ইউকে বা যুক্তরাজ্যও দেয়। ওয়ার্ল্ড কাপ 2022 হচ্ছে কোথায় হয়েছে, আরব আমিরাত ইউএই তে হয়েছে আর কি, এটাই ইম্পর্টেন্ট আছে আর কি। আরেকটা জিনিস, অর্থনৈতিক জোট, ইকোনমি যেহেতু বলছি, অর্থনৈতিক জোট খুব ইম্পর্টেন্ট। অর্থনৈতিক জোট কোন কোনগুলো আছে এইটা করে যেতে হবে, এগুলা বাদ দিলে কিন্তু জেনারেল নলেজে ধামাকা খাই যাবে। 10 নাম্বার জেনারেল নলেজ, এবং খুব সহজেই মার্কসটা তুলতে পারবে, খুব কঠিন থাকবে না। যেহেতু খুব কঠিন থাকবে না, মাত্র 10 নাম্বার জেনারেল নলেজ, ইউ মাস্ট রিড। তো দেখো অঙ্গ মানে ইকোনমিক্যাল, যে আমি যে কথাটা বললাম, ইকোনমিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আর কি, ঠিক আছে, যেমন ধরো সব পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা জানো? পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর সদস্য সংখ্যা কত একটু দেখো, এর সদর দপ্তর কোথায় একটু দেখো, খুব সম্ভবত জার্মানির ফ্রাঙ্কফুর্ট কিনা, আচ্ছা আমরা শিওর অ্যাবাউট দ্যাট, আমি ভুলে গেছি রিসেন্ট রাইট নাও, বাট তুমি এটা একটু জানা যাও। ঠিক আছে, আরো কিছু আছে অর্থনৈতিক। G7 সবচেয়ে বড় শিল্পোন্নত 7টা রাষ্ট্রকে নিয়ে G7 গঠিত হয়। ইউনাইটেড কিংডম, ইউকে, তারপর যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য দুইটা, ফ্রান্স, জাপান, কানাডা, জার্মানি, ইটালি। ঠিক আছে, এই যে 7টা, এই 7টা রাষ্ট্র নিয়ে G7 গঠিত হয়। আগে 8টা ছিল G8, যেটা হচ্ছে রাশিয়া ছিল। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে G7 থেকে বের করে দেওয়া হয়। তারপর আছে D8, আছে তোমার। তারপর বিমস্টেক আছে, তারপর সিডাপ আছে, তারপর আসিয়ান আছে, তারপর হচ্ছে তোমার বিমস্টেক, সিডাপ, আসিয়ান, ইউ, G7, D8, আরো বেশ কয়েকটা আছে আর কি। এগুলো হচ্ছে অর্থনৈতিক জোট, যেমন
হ্যাঁ, D15 নামে একটা আছে খুব সম্ভবত। এগুলো সবই অর্থনৈতিক জোট, ঠিক আছে। ওপেক, এটা হচ্ছে তেল উৎপাদনকারী একটা রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত একটা সংস্থা, সেটা অর্থনীতির মধ্যে পড়ে। এই জোটগুলা খুব ভালো করে জানতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাংকগুলা, এগুলা জানতে হবে। এগুলা বাদ দিলে মানে লস, যেহেতু যেহেতু 10 নাম্বার খুব বেশি ইনফরমেশন থাকবে না, বাট যা করে যাবে এগুলোর মধ্যে থাকবে, তুমি অ্যান্সার করে ফেলতে পারবে খুব দ্রুত। আচ্ছা, আমরা যা দেখতেছি, আচ্ছা এই যে ন্যাশনাল বাজেট 2024-25 এর বাজেটটা 100% শিওর জেনে যেতে হবে। খুব সম্ভবত 7.3 মিলিয়ন না বিলিয়ন, আমার এটা মনে নাই কত, বাট এরকম একটা ওয়ার্ড হবে আর কি, মানে সংখ্যা হবে আর কি। হুইচ অফ দ্য ফলোইং স্টক মার্কেট লোকেটেড অ্যাট দ্য নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে স্টক মার্কেট কোন জায়গায় লোকেটেড আছে? নাসডাকে। খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, নাসডাক। দ্য ভ্যালুয়েড ট্যাক্স এক্সাম্পল, আচ্ছা আবার বলছিলাম ভ্যাট ট্যাক্স, এর নিচে কোনটা ভ্যালুয়েড ট্যাক্স বলো তো? অর্থাৎ ভ্যালুয়েড ট্যাক্স এন্ড এক্সাম্পল হোয়াট টাইপ অফ ট্যাক্স, কোন টাইপ অফ ট্যাক্সে ভ্যালুয়েড ট্যাক্স হয়? দেখো তো, বি ইনডাইরেক্ট ট্যাক্স। এবং তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া বলতে পারে যে কোন এটা কোনটা, এটা ভ্যালুয়েড ট্যাক্স ট্যাক্স নাকি ট্যাক্স না। সো ভ্যালুয়েড ট্যাক্স হচ্ছে একটা কি ধরনের ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। কোন ধরনের ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। তারপরে হচ্ছে তোমার আরো ইম্পর্টেন্ট, আচ্ছা এই যে দ্য ব্যাংক নোট অফ বাংলাদেশ হ্যাজ ইমপ্রেস সেন্ট্রাল শহীদ মিনার, অর্থাৎ কোন টাকায় কোন ধরনের নোট, নোট বা কোন ধরনের ইনফরমেশন আছে সেই রিলেটেড প্রশ্ন থাকতে পারে। শহীদ মিনারের কোন ব্যাংক নোটে আছে? 2 টাকার নোটে শহীদ মিনারটা এর আছে আর কি। সো তোমরা এই নোট সম্পর্কে একটু ইনফরমেশন জেনে যাও, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, পরীক্ষা এগুলো থাকবে। সিভিলাইজেশন থেকেও থাকতে পারে, সিভিলাইজেশন ইম্পর্টেন্ট। সামুরায়ান সুমেরিয়ান সিভিলাইজেশন কোন জায়গায় অবস্থিত? মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। তারপর এথনিক গ্রুপ, এথনিক গ্রুপ থেকে ইম্পর্টেন্ট না, বাট মানে এমবিএস এর জন্য ইম্পর্টেন্ট না, বাট আর্টস ফ্যাকাল্টির জন্য 100% শিওর আসবে পরীক্ষা। ওকে, আমরা দেখতেছি আর কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে। তো বিপিএল এর যে নতুন বিপিএলটা শুরু হয়েছে, সেটা কত তারিখে শুরু হয়েছে মাথায় রেখো আর কি। বিপিএল এর যে লন্ডন স্টক এক্সচেঞ্জ, ইম্পর্টেন্ট। বাংলা বন্ড উইল মেক ডেবিউট অন দ্য লন্ডন স্টক এক্সচেঞ্জ থ্রু ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। কিসের মাধ্যমে? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ব্রিক্স, which of the following is the name of the bank established by BRICS? BRICS কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কি ব্রিক্স কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স এর মাধ্যমে এস্টাবলিশ হয় কোনটা? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, এগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। which of the following is the regulator capital market? বাংলাদেশ, বাংলাদেশের কে রেগুলেটর? কে? এই যে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। বি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, বি এসিসি, ঠিক আছে। অ্যানসার এটা এখানে চলে আসছে খুব সম্ভবত, মেইন বইতে এটা নাই, বাট এটা তো আলাদা করে আমি হচ্ছে ওখান থেকে কালেক্ট করে তোমাদের দিছি আর কি, যাতে তোমরা পড়তে পারো আর কি। তারপরে আসো হচ্ছে, দেখো আমি যেগুলা বলতেছি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখন তো অনেক 152 পেজ, মানে তোমার প্রায় 800-900 মতো প্রশ্ন আছে, বা একটু বেশি হতে পারে। সেখান থেকে আমি একদম কোর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলতেছি, যেগুলো যাই না গেলে তুমি একটু কনফিডেন্ট থাকবা যে এই প্রশ্নগুলো আসতেছে আর কি, পারবা তুমি। এসডিজি তো বুঝতেছো 17টা, আমরা বলছি যে G7, একটু আগে বলছি। কোন রাষ্ট্রটা G7 এর অন্তর্ভুক্ত নয়? এখানে রাশিয়া G7 এর অন্তর্ভুক্ত নয়। জাপান, জার্মানি, ইতালি G7 এর অন্তর্ভুক্ত। রাশিয়াকে 2014 সালে কি করা হয়েছে? ক্রিমিয়া দখলের পর বের করে দেওয়া হয়েছে। 2018-19 সালে বাংলাদেশের জিডিপি, ঠিক আছে, কত ছিল? তাহলে 24-25-এ কত ছিল সেটা জেনে নিবা আর কি। 18-19 সালে যে বাজেট, জিডিপির কি বলছে, কোন ক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্টে জিডিপির কত পার্সেন্ট ব্যবহার করা হয় এটাও জানবা। এখানে মানে এখানে কিছু ইনফরমেশন, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোলা হয়েছে, তো সো ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখানে রাখা হয়েছে আর কি, যেহেতু বিভিন্ন জায়গায় আসা অ্যাকুমুলেটেড করে এবং ইউপির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোলা হয়েছে।
সো যেটা রিসেন্ট, ধরো এই যে এটা তো 2018 সালে টি-20 এশিয়া, তাহলে রিসেন্টলি টি-20 এশিয়াতে কারা অ্যাওয়ার্ডেড হয়েছে, কোন দেশ অ্যাওয়ার্ডেড হয়েছে সেইটা জেনে যাবে, তাহলে তোমার জন্য হয়ে গেল আর, তাই না? সো এটা তুমি গুগলে সার্চ বা চ্যাটজিপিটিতে সার্চ দিলেই তুমি পেয়ে যাবে। পানমুনজয়াং ডিক্লারেশন কোন দেশ? কোরিয়া। কোন কোরিয়া? সাউথ এবং নর্থ কোরিয়ার মধ্যে পানমুনজয়াং ডিক্লারেশন হয়েছে। কেন হয়েছে? ওদের মধ্যে একটা যুদ্ধ চলতেছিল, যুদ্ধ হওয়ার কারণে ওই জায়গায় একটা ট্রিটি হয়েছে পানমুনজয়াং, যেই জায়গাতে হচ্ছে ওরা দুই ভাবে ভাগ হয়েছে, ডিভাইড হয়েছে। এবার আসো ল্যাটিন আমেরিকা টিম, ফার্স্ট স্টোরি, এশিয়া। আচ্ছা ওকে, আর ন্যাটো। এটা হচ্ছে, যদিও এই প্রশ্নটা এবিএস এর জন্য ইম্পর্টেন্ট না, বাট আর্টস ফ্যাকাল্টির জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য লেটেস্ট নাম্বার অফ স্টেট অফ ন্যাটো, ন্যাটোর নতুন নাম্বারকে এইখানে দেওয়া আছে হচ্ছে ফিনল্যান্ড, বাট এটা চেঞ্জ হয়ে যাবে, সুইডেন হবে, কারণ রিসেন্টলি সুইডেন অ্যাড হয়েছে আর কি তোমার ইসের সাথে, তোমার কি বলে ন্যাটোর সাথে আর কি। তারপর ওয়াইসি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এখানে বলছে ওয়ান অফ দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য অর্গানাইজেশন ইসলামিক কর্পোরেশন ওয়াইসি। তার স্প্যানিশ, রাশিয়ান, চাইনিজ না, কিন্তু ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কেন ওয়াইসি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া গাইস? গাইস ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সো ফ্রেঞ্চ এটা হওয়ার কারণ, আমাদের মেইন রিজন হচ্ছে তোমার আফ্রিকা, বিকজ আফ্রিকাতে অনেক অনেক মুসলিম কান্ট্রি আছে। আফ্রিকার দেশকে যদি তুমি কনভার্ট করো, যে প্রায় 45% জনসংখ্যা মুসলিম আর হচ্ছে 55 হচ্ছে খ্রিস্টান। সো এবং অনেক রাষ্ট্র আছে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেমন সুদান, তারপর মিশর, তিউনিসিয়া, মরক্কো, নাইজার, চাদ, নাইজেরিয়া, সোমালিয়া, তারপর এরকম আর অনেকগুলা রাষ্ট্র আছে, আইভরি কোস্ট। সো এদেরকে একসময় শাসন করতো ফ্রান্স, ঠিক আছে, মানে অনেককেই। কিছু কিছু শাসন করতে হচ্ছে ব্রিটেন, আর কিছু কিছু শাসন করতে ফ্রান্স। ফ্রান্সের ভাষা কিন্তু ভাষাটা হচ্ছে ফ্রেঞ্চ। এখন ওরা ওদের শাসনকালে দীর্ঘদিন থাকার কারণে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ওদের অনেকের কি হয়ে গেছে, ধরো মাতৃভাষা হয়ে গেছে, বা একটা মাদার টাং হয়ে গেছে। এই কারণে যেটা করা হয়েছে, আরবির সাথে সাথে ওআইসিতে ফ্রেঞ্চকেও কি করা হয়েছে, তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড করা হয়েছে। পোস্ট লিবারেশন ওয়ার। আচ্ছা এটা ইম্পর্টেন্ট না খুব বেশি। What's going on? কালো হচ্ছে কেন? আমরা মাত্র 25 পেজে আসছি, তাই না? এটা কালো হওয়ার কারণটা কি হয়েছে, আমরা একটু রিফ্রেশ দিব। আবার প্রথমে চলে গেছি। ওকে সমস্যা নাই, আমরা ম্যাটেরিয়ালসে যাই। ওকে আমরা 25 পেজে গেছিলাম, তাই না? 26 পেজে চলে যাই। ওকে চলে আসছে। সো এইখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নাই। ওকে নাই নাই নাই। আগরতলা কর্পোরেশন, মালয়েশিয়া। আচ্ছা কারেন্সিটা ইম্পর্টেন্ট। কোন দেশের কারেন্সি কি, এর একটা প্রশ্ন থাকতে পারে আর কি, যেহেতু এটা ইকোনমিক্সের আন্ডারে পড়ে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মালয়েশিয়ান কারেন্সি? মালয়েশিয়ান কারেন্সি হচ্ছে রিঙ্গিত, ঠিক আছে? ওকে এখানে আর ইম্পর্টেন্ট কোশ্চেন হুসাইন বোল্ট। আচ্ছা লাস্ট হুমায়ুন আহমেদ। আচ্ছা গ্রিন। আচ্ছা রেভলিউশন আর্টস ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। গ্রিন রেভলিউশন, বি নরমান বার্গলক। আচ্ছা আচ্ছা এটা ইম্পর্টেন্ট। হাউ ইজ দ্য পার্সেন্টেজ অফ টেকনোক্রেট মিনিস্টার? আচ্ছা যে টেকনোক্রেট মন্ত্রী থাকে না, এটা কত শতাংশ ক্যাবিনেটের? 10%। গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক, টেনিয়র মানে কি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে গভর্নমেন্ট থাকে সে কত বছর স্টে করতে পারে? 4 বছর। কত বছর? 4 বছর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু আগে আমি বলছিলাম তোমাদের, 4 বছর স্টে করতে পারে। ওকে এই যে বাংলাদেশ শেয়ারস ল্যান্ড বাউন্ডারি। আচ্ছা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। লংগেস্ট রিভার,
সরি, ইম্পর্টেন্ট না। ক্যাপশন টেস্ট আছে, ইম্পর্টেন্ট না। এনজিও, এটাই হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিগেস্ট এনজিও অফ দ্য ওয়ার্ল্ড, এই প্রশ্নটা আসতে পারে। সবচেয়ে বড় এনজিও পৃথিবীতে, সবচেয়ে বড় এনজিও কোনটা? কেউ গ্রামীণ ব্যাংক দিয়ে দিব না বলে ব্র্যাক। পৃথিবীতে সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি আর কি। এখানে 1000 প্রশ্ন থাকলে তার মধ্যে আমি তোমার 100 মতো প্রশ্ন ইম্পর্টেন্ট বলবো, যেখান থেকে ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ কমন থাকার পসিবিলিটি আছে। আচ্ছা, কোন দেশটা G7 বিলংস করে না? বুঝতে পারছো? সুইজারল্যান্ড। ইম্পর্টেন্ট। ইসরায়েল ইন্টেলিজেন্স মোসাদ। আচ্ছা, ওকে, আমাদের ওকে, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশে এই মুহূর্তে কত মার্কিন ডলার, মানে কত বিলিয়ন ডলার রিজার্ভ আছে সেটা জানবা, সেটা ইম্পর্টেন্ট। এটা খুব সম্ভবত হোয়াট ইজ দ্য লেভেল, এটা খুব সম্ভবত 2023-24 একটা 25-এ কত মিলিয়ন আছে সেটা একটু দেখে নিও আর কি, সার্চ দিলে পেয়ে যাবা, খুবই সোজা। দিস ওয়ান ইম্পর্টেন্ট। হু ইজ দ্য রেগুলেটর অফ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ? বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কে রেগুলেটর করে? MRA, খুবই ইম্পর্টেন্ট, MRA। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ সেন্ট্রাল ব্যাংক? কোনটা সেন্ট্রাল ব্যাংক না? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক না, স্টেট ব্যাংক অফ পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক। ডেভিস কাপ টেনিস, হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভিস কাপ টেনিস? খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো পড়ে গেলে যে তুমি কত বেনিফিশিয়ার হবা তুমি চিন্তাই করতে পারতেছো না। মানে এই প্রশ্নগুলো যদি তুমি একবার পড়ে যাও তোমার জন্য এটা খুবই একটা বেনিফিশিয়ার হবে আর কি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এগুলো কি রিসেন্ট জিকে? মানে এটা হচ্ছে এফবিএস এর জন্য তুমি পড়লে এনাফ। এফবিএস এর জন্য এই জিকে গুলো তুমি পড়বা আর কি, আমি বলে দিচ্ছি এখানে খুবই ইম্পর্টেন্ট। ইউপি এফএডব্লিউ এর জন্য এই রিসেন্ট জিকে না, এইটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির জন্য পড়বা। এফএডব্লিউ সেক্টরিটা আসছে একটু পরে পড়বো। মাইনাস মার্কিং 0.50, হ্যাঁ মাইনাস মার্কিং 0.50। সো তোমরা এটা একটু, আচ্ছা এটা দেখাই দিলাম তো। ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে বইমেলায়, সুভাষ বইমেলায় যাবা, বইমেলায় গেলে ম্যাটেরিয়ালসেই মানে ওইখান থেকে এটা ফ্রি অ্যাক্সেস করতে পারবা আর কি। সো ওইখান থেকে এটা কালেক্ট করে নিও আর কি, এটা ফ্রি অ্যাক্সেস করতে পারবা ওইখান থেকে কালেক্ট করে নিও। হ্যাঁ, এফএডব্লিউএস এর জন্য একটা আছে, হ্যাঁ এইটা এফএডব্লিউএস এর জন্য পড়তে পারো, কারণ এখানে 1000 কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাতে কোনো সন্দেহ নাই। এবং তুমি এইখান থেকে 100% শিওর থাকো প্রশ্ন কমন পাবা। দিস উইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা যেমনি হোক ইয়ের থেকে, ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে পড়বা আর কি। এফএডব্লিউএস এর জন্য পড়তে পারো, নো প্রবলেম এখান থেকে, কারণ 1000 কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট এফএডব্লিউএস এর জন্য শুধু এটা পড়লে হবে না, আরো পড়তে হবে। সেটার জন্য আমাদের ম্যাটেরিয়ালস আছে, আমি সেটার জন্য বলবো কি কি পড়বো, সেটাও আমি একটা এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগাই দিব আর কি, সেটা তো দাগাই দিব, ঠিক আছে। ইন টার্মস অফ জিডিপি, সো দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। এখন আমি বলতেছি এফবিএস এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এইখান থেকে এফবিএস এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি কি আসবে ইনশাআল্লাহ। তো ইন টার্মস জিডিপি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ইকোনমি? জিডিপি অনুযায়ী লার্জেস্ট ইকোনমি সবসময়ের জন্য ইউএস এর মতো এত বড় ইকোনমি সারা পৃথিবীতে কারো নাই। আচ্ছা, দিস ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লিগ্যাল টেন্ডার মানি? কয়েন্স হচ্ছে লিগ্যাল টেন্ডার মানি আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট, ওগুলো সব ইম্পর্টেন্ট। আমরা যাই এই যে এটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাফিলিয়েট অফ দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট? নিচের কোনটা
কোন ব্যাংকটা রিকনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের জন্য কি করা হয়, অ্যাফিলিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে আইডিএ। আইডিএ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট যে ব্যাংকটা সেটা। সো এটা একটু মাথায় রেখো। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্জেন্টিনার কারেন্সি কি, পেসো। আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে পেসো। রেড ক্লিফ লাইনের আগের বারও বলছি, রেড ক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানকে কি করে, ডিভাইড করে। আচ্ছা 2000 ফুটবল টুর্নামেন্ট ট্রফি, আচ্ছা এটা রিসেন্টলা জানবা, রিসেন্ট ট্রফি ফুটবল সময় রিসেন্ট গুলো আসার পসিবিলিটি বেশি। ওকে, আবার আমাদের কালো হয়ে গেল, এটা হচ্ছে কেন, এটা খুব সম্ভবত ফ্রিকোয়েন্টলি মুভ করতেছি, তো অনেক বড় করছি আমরা আমরা আমাদের এটা একটু ছোট করা উচিত ছিল, তাহলে প্রবলেমটা হবে না। তাহলে প্রবলেম হবে না, বেশি বড় করে ফেলছি, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে, এটা হয়েছে আর কি। বেশি বড় করলে হয়তো তোমাদের দেখতে নিয়ে একটু প্রবলেম হয়। আচ্ছা তোমাদের দেখতে কি প্রবলেম হচ্ছে? যেহেতু এটা তোমরা একটু যে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিও, হ্যাঁ 130 করলে হয়তো ভাই তোমাদের দেখতে একটু প্রবলেম হয়, যেহেতু পিডিএফ থেকে দেখাচ্ছি আর কি, যেহেতু আমি সাজেশন দিচ্ছি আর কি, বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো পড়বা, দ্যাটস ওয়াই হচ্ছে এইটা দেখাচ্ছি আর কি। কারণ আমি যদি স্লাইড নিয়ে এসে এত প্রশ্ন তোলা টাফ, এই জন্য তোমাদেরকে বললাম আর কি। যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট, একটা 150 দেওয়া যেতে পারে, 170 থেকে 150 বেটার। ওকে, আচ্ছা এই যে ক্যামেল ব্যাংকস রেটিং সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, বি অ্যাসেট কোয়ালিটি আর কি। দেখো এইটা কেন পড়বা না, এটা না পড়ার তো কোনো কারণই দেখতেছি না। এই কি প্রশ্নগুলো দেওয়া আছে বুঝতেছো, মানে তোমার এবিএস এর যা প্রশ্নগুলো আসবে, যে টাইপের প্রশ্ন সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, বাট ঘুরায় ফিরে ডিফারেন্ট হু ওন 6 কনজিকিউটিভ। আচ্ছা এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এই যেটা কথাই বলতেছিলাম, জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট বলছিলাম একটু আগেই। সো ইউরোপের সেন্ট্রাল ব্যাংকটা এটা খুব ইম্পর্টেন্ট। ইউরোপের সেন্ট্রাল ব্যাংক জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের অবস্থান বা সদর দপ্তর কোথায়, জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট, ঠিক আছে। সো এইটা বলা যাবে না, মানে যাবে না, মাইন্ড ইট। এবং আমি এতক্ষণ পর্যন্ত যে ইনফরমেশনগুলো, যেই প্রশ্নগুলো বলছি, কেউ যদি এগুলো লিখেও রাখো, দাগায় রাখো, পরীক্ষার হলে যে তার জন্য বুঝবা যে আমি আসলে কি কি বলছি, কেন বলছি এবং কেন এই প্রশ্নগুলো আসতেছে আর কি। খুব বেশি না, এখানে 800 বা 900 মতো প্রশ্ন আসছে এবং খুবই ইম্পর্টেন্ট। এবং আমি তো ফার্স্টে বলছি, শুরু হওয়ার সময় বলছি, ক্লাস শুরুর সময় কি বলছি, যে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে কোথায় থেকে এবং কেন, ফর বিজনেস ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টির জন্য। কিন্তু আর্টস ফ্যাকাল্টির জন্য আরো পড়তে হবে, এইটা পড়লেই হবে না। এটা পড়লে তুমি হয়তো অনেক কমন পাবা, বাট আরো বেশি পড়তে হবে। বাট এবিএস এর এটা এনাফ মানে মোর দেন এনাফ। বাট রিসেন্ট কিছু ইনফরমেশন জানা গেলে তুমি 10-এ 10 পাবা, রিসেন্ট না জানা গেলে 2-একটা মিস হইতে পারে আর কি। এখানে দেখো, এইখানে যে টাইপের প্রশ্নগুলো আমরা অ্যাড করছি, বলছি কি টাইপের প্রশ্নগুলো অ্যাড করছি। আমরা বলছি যে ধরো বিউপিতে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে, রাজশাহী ইউনিভার্সিটির আইবিএতে আসছে, বিবিএতে আসছে, তারপর হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিভিন্ন ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক এক্সামগুলোতে যে টাইপের প্রশ্ন, মানে এই যে প্রশ্নগুলো এফবিএস বিজনেস কেন্দ্রিক প্রশ্নগুলাই হয় আর কি। যেখানে টার্গেট করা হয় ইকোনমিক্স, তারপর টার্গেট করা হয় বাজেট, টার্গেট করা হয় হচ্ছে তোমার ব্যাংক, টার্গেট করা হয় হচ্ছে তোমার স্পোর্টস এবং কারেন্সি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বোথ। সো এবং তোমার হচ্ছে যেটা বলতেছিলাম, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ব্রিটেন উডস, তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধরনের সংস্থা, অর্থনৈতিক জোট যেগুলো আছে সেগুলোকে টার্গেট করা। এই জন্যই বলতেছিলাম যে ওই প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে। তা এর বাইরে তো প্রশ্ন টাইনা নিয়ে আসতে পারবে না টিচার, এর মধ্যে থেকেই তাকে প্রশ্ন করতে হবে, তাই না? তোমার কাজ হচ্ছে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো ভালোভাবে জেনে যাওয়া। ওকে, আমরা আরেকটু যাই, এরপরে আমরা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ম্যাথসে যাব, এরপর আমরা ইংলিশে যাব, ঠিক আছে। ইংলিশ একটু দেখে তারপর ম্যাথসে যাব, আর বাংলাটা আমরা নেক্সট দিনে যাব, ঠিক আছে।
মানে আমাদের এফএডব্লিউএস ট্রিপলএস এর জন্য আমরা ম্যারাথন ক্লাস করব, সমস্যা নেই। বাট আজকে আমরা একটু এবিএস কে বেশি ফোকাস করি, যেহেতু 9 তারিখে এবিএস এর পরীক্ষা। আজকে বুঝতেছো 6 তারিখ হয়ে গেছে আর কি, আর মাত্র 2 দিন বা 3 দিন আছে। তোমরা এই ভিডিওটা যতটা পারো শেয়ার করো এবং কমেন্ট করো, তোমাদের যত প্রশ্ন আছে বা যাটা জানতে চাও আমি ইনশাআল্লাহ সেভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমার যদি কোনো প্রশ্ন জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। সাউন্ড কি কম? আসলেই সাউন্ড কম? দেখি তো। সাউন্ড কি কম হচ্ছে? আমার এটা কি কাজ করতেছে না? আচ্ছা, আমাদের এইটা কি কাজ করছে না? ওকে, এটা এবার মেবি কাজ করতেছে। সাউন্ড তো কম হওয়ার প্রশ্নই আসে না। দেখি এখন কি কাজ করতেছে সাউন্ড? দেখো তো সাউন্ড কাজ করতেছে কিনা ঠিকভাবে আমাকে একটু জানাও তো। সাউন্ড কাজ করলে একটু জানো, হ্যাঁ? তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছো কিনা? এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সফট লোন উইন্ডো, ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন উইন্ডো যেটা, সেটা হচ্ছে তোমার সি আইডিএ। দেখছো আইডিএ থেকে বারবার প্রশ্ন আসে, বারবার। সো তোমরা একটু দেখো যে আচ্ছা এবার কে কাজ করতেছে, ঠিক আছে। সো এই যে যে প্রশ্নটা বলছি দ্য সফট লোন উইন্ডো, এইটা আইডিএ থেকে, এই প্রশ্নটা হচ্ছে মানে ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয় কাকে? আইডিএ কে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আইডিএ। সো এই প্রশ্নটা বাদ দেওয়া যাবে না। এই কেন বারবার বলতেছি দেখো, বহুবার এই প্রশ্নটা আসছে, বহুবার আসছে। ফেয়ারওয়েল আর্মস, আর্নেস্ট হ্যামিংওয়ে। আচ্ছা সার্ক, আচ্ছা ঠিক আছে। আদিস আবাবা দ্য ক্যাপিটাল অফ কার? ইথিওপিয়া। ইথিওপিয়ার একজন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার খুব সম্ভবত নোবেল প্রাইজ পাইছিল, পিস প্রাইজ। আচ্ছা আচ্ছা দেখো, যা জিডিপি গ্রোথ রেট, আবার বলেই দিছিলাম যে জিডিপির গ্রোথ রেটটা তোমরা বারবার জানার চেষ্টা করো। নোবেল প্রাইজ খুবই ইম্পর্টেন্ট, বলে দিছি। ইকোনমিক্সে নোবেল প্রাইজ কে পাইছে? ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন থাকে? 15 জন জাজ থাকে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট না হতো, বাট দেখতে পারো। সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান, ওই যে জার্মানি ফ্রাঙ্কফুর্ট, এটা তো বলা হয়েছে একবার। ওকে, the world's largest diamond producing country, অর্থাৎ স্বর্ণ প্রডিউসিং কান্ট্রি লার্জেস্ট কে? রাশিয়া। কে? রাশিয়া। which of the following is associated with ইউএনও? ইউএনওর অ্যাসোসিয়েট কে? অর্থাৎ জাতিসংঘের অ্যাসোসিয়েট এখানে কে? দেখো তো, ইউএনএফপি হচ্ছে অ্যাসোসিয়েটেড একটা সংস্থা জাতিসংঘের, বাট হু? আচ্ছা সরি, ইউএনএফপি তো জাতিসংঘের একটা সংস্থা। ইউএনএসএফ, হু, আইএলও। আসিয়ান জাতিসংঘের কোনো সংস্থা না। আসিয়ান কি জাতিসংঘের কোনো সংস্থা না। আইএলও, হু, ইউএনএফপি, তারপর আনটাড, ইউএন ওমেন, তারপর হচ্ছে ট্রিপস, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক,
এগুলো সবই কি তারপর ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো সবই জাতিসংঘের একটা অ্যাসোসিয়েটেড অঙ্গসংস্থা আর কি, অঙ্গসংস্থাগুলো মানে সহযোগী সংস্থা আর কি। অঙ্গসংস্থা বা জাতিসংঘ সংস্থা 6টা, আর বাকি যেগুলো আছে এগুলো সব হচ্ছে সহযোগী সংস্থা। এবার আসো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ আর ইজ নট গভর্নর বাংলাদেশ ব্যাংক? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে ছিলেন না? ডক্টর আকবর আলী খান ছিলেন না। আচ্ছা, ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপ তো বলছি, হ্যারি পটার। আচ্ছা, জ্যাকি রলিং একটা ইম্পর্টেন্ট আছে। কারেন্ট প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের কারেন্ট প্রেসিডেন্টের নাম জানি না যে ইম্পর্টেন্ট। এটা ট্যাক্স। হুইচ অফ দ্য ফলোইং দ্য মেইন রেভিনিউ জেনারেটর সেক্টর? বাংলাদেশ গভর্নর, বাংলাদেশ গভর্নর রেভিনিউ জেনারেটর জন্য সবচেয়ে মেইন সেক্টর কোনটা? ভ্যাট, অর্থাৎ হচ্ছে ভ্যালুয়ারি ট্যাক্স যেটা, সেটা হচ্ছে সব মানে মেইন আর কি। আর বাংলাদেশের মধ্যে ফার্স্ট এপিজেড কোনটা? ফার্স্ট হচ্ছে চট্টগ্রাম এপিজেড। ঠিক আছে, এপিজেড গুলো যাই না, মানে ইকোনমিক্স পুরোটাই জেনে যেতে হবে, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে দিবে। তো এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, তাহলেই হবে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আচ্ছা, এটা হচ্ছে গ্লাডস্টোন বলছে, এত ইম্পর্টেন্ট না। ন্যাটো, ন্যাটো একমাত্র মুসলিম রাষ্ট্র কোনটা? তুরস্ক, টার্কি। অলিম্পিক গেমস, ঠিক আছে। ব্রিফ হিস্ট্রি। আচ্ছা, আর কি কি প্রশ্ন আছে দেখো, কোন প্রশ্নগুলো বলছি সেগুলা পড়বা, সেগুলা পড়লে নিশ্চিত থাকো চান্স। সফট লোন দেখছো, আইডিয়া, এটা বারবার আসতেছে, বারবার বারবার আসতেছে। আচ্ছা, জিডিপির কথা বলছি অলরেডি। ওকে, এটা কি বলছে দেখো, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অফ বাংলাদেশ? বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট কে? বি, প্রাইম মিনিস্টার। মাথায় রেখো, প্রাইম মিনিস্টার হচ্ছে এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট ন্যাশনাল ইকোনমিকের আর কি। ফিসকাল ইয়ার কি বুঝতেছো? ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ বাংলাদেশ 2001 থেকে 12 ফিসকাল ইয়ারে ডেভেলপমেন্ট প্রোগ্রামের কত টাকা ছিল? এটা ইম্পর্টেন্ট না? বাদ। The country with the largest amount of public debt? কার? ইউএসএ। ইউএসএ এর সবচেয়ে বড়, হ্যাঁ, ইউএসএ সবচেয়ে বড় হচ্ছে পাবলিক ডেট আছে আর কি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট রেগুলেটরি এজেন্সি ইন্স্যুরেন্স সেক্টর বাংলাদেশ? অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের যে রেগুলেটর বাংলাদেশের, সেটা কে? সেটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, ডি নাম্বারটা, এটা মাথায় রেখে, ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট ফিসকাল পলিসি রিলেটেড টু কিসের সাথে? ফিসকাল পলিসি রিলেটেড ট্যাক্সের সাথে, খুবই ইম্পর্টেন্ট। Which of the following act empowers Bangladesh Bank is issues license to carry out banking business in Bangladesh? কি? ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991। ওই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এই নেই পাবা, প্রশ্নটা আছে হয়তো বা এখন দেখাচ্ছে না। হ্যাঁ, সব আবার একজন প্রশ্ন করছে, সবই পিডিএফ, সব পিডিএফ আছে, সবকিছু এটাতে আছে। এটাতে গেলে তুমি এটা পেয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বাদ দিয়ে যাবা, এটা পড়লে নিশ্চিত থাকো তুমি কমন পাবা, অনেকগুলো প্রশ্ন কমন পাবা, একদম শিওর থাকো। এবং এই টাইপের প্রশ্নগুলো এবিএস এ থাকবে আর কি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কবে চালু হয়? মানে কত তারিখে? 16 ডিসেম্বর 1971 সাল, যেদিন স্বাধীনতা হয়েছে ওই দিনই বাংলাদেশ ব্যাংক, মানে পাকিস্তানের যেটা ব্যাংক ছিল সেটা বাংলাদেশ ব্যাংকে কনভার্ট হয়ে যায় আর কি। আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। আচ্ছা, which of the following is prudential regulator of UK financial service industry? সেটা কি? সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি। কার? ইউকের, খুব ইম্পর্টেন্ট। Which of the following is not a central bank? কোনটা সেন্ট্রাল ব্যাংক না? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক না। ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে তোমার স্টেট অফ পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, এগুলো সবই ফেডারেল রিজার্ভ সিস্টেম, মানে ইন্ডিয়াটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া খুব সম্ভবত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক না, মাথায় রেখো। সো তারপর এটা সবাই ভুল করে আসবে, দিয়ে দিলে আর যদি এটা দেওয়ার পথে ইন্ডিয়া নিয়ে প্রশ্ন করার পসিবিলিটি কম।
7টা। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বাংলাদেশ? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এএনএম হামিদুল্লাহ আর কি, খুব ইম্পর্টেন্ট। ইসলামিক ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? জেদ্দা। হুইচ গভর্নমেন্ট এজেন্সি ইজ রেসপন্সিবল ফর কালেক্টিং ট্যাক্সেস ইন বাংলাদেশ? বাংলাদেশের ট্যাক্স কোন এজেন্সি, সরকার কোন এজেন্সি গ্রহণ করে, নিয়ে থাকে আর কি? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় হচ্ছে ট্যাক্স অ্যাকসেপ্ট করে আর কি। ইন হুইচ ইয়ার অফ দ্য ভ্যালু ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাংলাদেশ? 1991 সালে অলরেডি বলা হয়েছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং ব্লক? ইউ। আমি একটু আগে বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং ব্লক। ওকে, আমি মোটামুটি তোমাদেরকে যত ইম্পর্টেন্ট জেনারেল নলেজ আছে অলরেডি বলে ফেলছি আর কি। আরো বেশ কিছু গেলে হয়তো আর কিছু পাইতা। আমরা কত পেজ পর্যন্ত ব্যবহার করছি দেখি, আমরা 80 পেজের মতো করে ফেলছি আর কি। 80 পেজের মধ্যে মোটামুটি আমি তোমাকে ইম্পর্টেন্ট আর দুই একটা হচ্ছে আছে আর কি নিচের দিকে আর কি, সেগুলো হয়তো বা তোমার একটু দেখো আর কি। বাট এটা করলে মোটামুটি নিশ্চিত থাকো এটা ফ্রি, এই পিডিএফটা ফ্রি দাও তোমরা একটু। আমি আবার আরেকবার একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু দেখো। এই যে ওয়েবসাইটটাতে যাবা আর কি, ব্যাকে যাও। এই তো ওয়েবসাইটটাতে আসছো না, এইখানে দেখো সুভাষ বই মেলা, অথবা এই যে এইখান থেকেও যাইতে পারবো, অনন্যতে গেলে বই মেলা। এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করলে দেখো এই যে দেখো জিকে এবিএস সাজেশন দেখছো, এখানে এই যে প্রাইসে কিন্তু 00 লেখা দেখছো, এটাতে ক্লিক করলে এইখানে পারচেজে চলে আসবে আর কি। এইখানে তুমি ফ্রিতে এটা ক্লিক করতে পারবা, কই গেল এই যে লাগবে না, পারচেজে ক্লিক করবা, লগইন কইরা এই যে আমার অলরেডি এটা কেনা আর কি, এই জন্য আমার এটা দেখাচ্ছে অলরেডি, আমি অলরেডি কিনেছি আর কি, এই জন্য আমার এটা দেখাচ্ছে। এখানে জাস্ট এখানে একটা তোমার যে কোনো বা আমার নাম দিয়ে বা সুভাষিনীর নাম দিয়ে দিও, দিয়া কমপ্লিট দিলে ওইখান থেকে অ্যাপ্রুভ করে দিলে এটা করতে পারবা। কিন্তু এটা একদম ফ্রিতে দেওয়া আর কি, এটাতে কোনো নাই, কি বলে নাই, মানে তোমাকে পেমেন্ট করতে হবে না। বাট ওই যে যেগুলো বই এগুলোর জন্য পেমেন্ট করতে হবে। এই যে এখানে আছে এপিএস ইউপিএস যে আইবিএ বুস্টার, যেটা বই আর কি, এটার জন্য পে করা লাগবে। সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক বা এই যে এইসব টিসব যেগুলো আছে এগুলো, কিন্তু যেগুলো ফ্রি সেগুলো দেখো উপরে লেখা থাকবে 00 টাকা, অর্থাৎ কোনো টাকা নাই আর কি, সেগুলো তুমি ফ্রিতে অ্যাভেলেবেল করতে পারবে। এই যে ভোকাবুলারি সাজেশন ফ্রি দেওয়া আছে, অ্যানালজি সাজেশন, স্পেলিং মিস্টেক সাজেশন, তারপরে এবিএস জিকে সাজেশন, এগুলো সব ফ্রি দেওয়া আছে। এগুলো তোমরা তোমাদের মতো করে কি করে নিতে পারবা, অ্যাড করে নিতে পারবা আর কি। চলো আমরা আবার ম্যাটেরিয়াল সেকশনে চলে যাই। ওকে, এতক্ষণ পর্যন্ত তো আমরা হচ্ছে তোমার জেনারেল নলেজটা পড়লাম এবিএস এর, তাই না? এবং চলো এবার আমরা এবিএস এর ম্যাথস এর একটা সাজেশন দিয়ে ফেলি। ম্যাথস এর একটা সাজেশন দিয়ে বেশ কিছু ম্যাথ সলভ করে তারপর হচ্ছে আমরা ইংলিশে যাব। ইংলিশটা ওভারঅল সবার জন্যই করবো আর কি। তো চলো ম্যাথস এর জন্য আমরা আমাদের বইটা অন করা লাগবে। বইটা কোথায়? ইংলিশ কোশ্চেন ব্যাংক। আচ্ছা, এইখানে তোমাদের যে ভোকাবুলারিটা দিছিলাম ইসের জন্য, ওটা খুব ইম্পর্টেন্ট। আর্টস ফ্যাকাল্টির জন্য একটা ভোকাবুলারি আমরা ফ্রিতে দিয়ে রাখছি আর কি, যে ভোকাবুলারি সাজেশন। এটা বলেছে ট্রিপল এস, 1000টার মতো ভোকাবুলারি আছে। ইউ মাস্ট রিড দ্যাট, ইউ মাস্ট। এখানে এইগুলা থেকে কমন পাবা, নিশ্চিত থাকো। এবং এই প্রশ্নগুলো ওইটাই তো বললাম যে বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে ওইগুলো এখানে অ্যাড করা হয়েছে, এবং ওইখান থেকে তোমার কমন পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। আর্টস ফ্যাকাল্টিতে দেখলাম যে এফএডাব্লিউএস দুইটাতেই প্রায় 17 থেকে 18টার মতো ভোকাবুলারি থাকে। তোমার সিনোনিম অ্যান্টোনিম থাকে তিনটা করে, তারপর ফ্রেজ এন্ড ইডিয়মস থাকে 3টা, তারপর তোমার হচ্ছে প্রেপোজিশন থাকে 3টা, স্পেলিং মিস্টেকস থাকে 3টা, তারপর অ্যানালজি থাকে 3টা। এই যে জিনিসগুলা সো খুবই ইম্পর্টেন্ট, বুঝতেছো? সো ভোকাবুলারি ছাড়া কিন্তু প্যারা হয়ে যাইতে পারে মানে যাবে ইনশাল্লাহ। সো ভোকাবুলারি লাগবেই।
এটা অনেক বড়, বিশাল বড় বই, একটু বড় বই, অনেক পেজ আছে। ওকে, চলো এই বইটার হচ্ছে আমরা যাইতে থাকি, আমরা টেবিল অফ কন্টেন্টস এ যাই। দেখো এই মুহূর্তে তোমরা একটা কাজ করতে পারো, এই মুহূর্তে তোমরা এইখানে যে এই আগ পর্যন্ত টাইম এন্ড ওয়ার্ক মিক্সচার অ্যালিগেশন পর্যন্ত দেখবা যে প্রশ্নগুলো আছে, আমি একটু দাগ দিয়ে দেখাই, আর এই তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর কোনো প্রশ্ন থাকলে একটু অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, পিডিএফটা সবাই পাবে ফ্রি, হ্যাঁ এটা তো বললামই ভাই, একটু দেখো, একটু দেখলেই তুমি পাবা আর কি, এতে কোনো সন্দেহ নাই। পারলে লাইভটা একটু শেয়ার করো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে someone maybe call me, আচ্ছা আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি আসতেছি, এটার একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা এবং এখান থেকে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করে দিব, একদম ইম্পর্টেন্ট 20-25টা ইম্পর্টেন্ট ম্যাথের দাগাই দিব, যে এগুলা করবা, এগুলা পরীক্ষায় থাকবে আর কি। এখান থেকে আমি তোমাদেরকে সেগুলো তোমরা একটু দেখবা, খুবই ইম্পর্টেন্ট, তাহলেই হবে আর কি, যে আমি দাগাবো আর কি, তোমরা সেই ম্যাথসগুলো সলভ করবা এখান থেকে। তোমরা পারলে একটু দাগ দিয়ে নিও আর কি, এবং এই ম্যাথসগুলো কমপ্লিট। এখানে 2 টাইপের ম্যাথস আছে, প্রিভিয়াস ইয়ারের বিশাল ম্যাথসের ভান্ডার আছে, এবং হচ্ছে তোমার এমনি প্র্যাকটিসের জন্য ম্যাথস আছে। সো সেগুলো আমি 2টাই দিব, আমাকে 1 মিনিট দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ফোন দিছিলেন ভাই আপনি? হ্যাঁ, টেক মার্ট, টেক ল্যান্ড তাই তো? টেক মার্ট, হ্যাঁ বলেন। আমি তো টেক মার্ট থেকে বলতেছি না, আমি তো মানে আমি না, আপনি আমার আরেকটা নাম্বারে ফোন দিচ্ছিলেন লাস্টে, যেটা 410। হ্যাঁ 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 হ্যাঁ, সরি ভাই কেটে গেছে আর কি। হ্যাঁ, এইটা ভাই ডেভেলপ করছে intelexual.com নামে একটা কোম্পানি। কেন? হ্যাঁ হ্যাঁ, কে বানাইছে এটা? না 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 ভাই, সে না, এটা এটা intelexual.com, এটা আমরাই বানাইছি, আমরা 3জন ডেভেলপার মিলে বানাইছি এটা। অসম্ভব, সে বানানোর কোনো প্রশ্নই আসে না। না না না, সে এটা বানায় নাই, অসম্ভব অসম্ভব। এটা আমরা এখানে অনেক কাজ করা আছে, সিআরএমটা আমরা প্রায় লাস্ট 7-8 মাস ধরে ডেভেলপ করছি আর কি। আমার নামটা হচ্ছে শামীম। কেন? আচ্ছা, ওকে ওকে ওকে।
হেই হ্যালো, কি অবস্থা? তোমার থেকে 5 মিনিট নিলাম, হ্যাঁ। অনেক লম্বা ক্লাস তো, মাঝে মাঝে একটু বিরতি দিতে হয় আর কি। ওকে, তো চলো আমরা আবার হচ্ছে কি বলে তোমাদের এই যে ম্যাথসের এই যে বিশাল, তুমি হচ্ছে ওয়েবসাইটটাতে যাও, ওয়েবসাইটটাতে গেলে ভাইয়া, ওয়েবসাইটটাতে গেলে ওই যে সুভাষ বইমেলা যেটা, ওটাতে ক্লিক করলেই তুমি এটা পেয়ে যাবে আর কি। এইগুলা পেয়ে যাবা। একটু যাও, একটু আগে দেখাই দিছি, 1 মিনিট আগে দেখাই দিছি আর কি। তারপর আমি পরে ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। দেখো এইখানে যে ম্যাথস দেখতেছো না, এই ম্যাথসের আমাদের টপিক আছে কয়টা? নাম্বার, এইচসিএম, এলসিএম, ডেসিমাল ফ্র্যাকশন, এভারেজ, এইজ, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, পার্টনারশিপ, টাইম ডিসটেন্স, টাইম ওয়ার্ক, অ্যালিগেশন এন্ড মিক্সচার। আর এই পার্টটা যেটা দেখতেছো, এই যে এই পার্টটা, এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ আগের বছরে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় সেটা অ্যাড করা। আর এই পার্টটা হচ্ছে জিওমেট্রি, এই পার্টটা হচ্ছে জিওমেট্রি, এই পার্টটা হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে। সলিউশন, জিওমেট্রি, শেপস এন্ড প্রপার্টিজ, ইম্পর্টেন্ট ফর্মুলাস। এইখান থেকে এই মুহূর্তে তুমি কি করতে পারো এবং কতগুলো কি মানে তোমার যদি প্রিপারেশন খুব ভালো না থাকে বা আগের থেকে যদি প্রস্তুতি না নিয়ে থাকো, তাহলে তুমি কিছু চাইলে স্কিপ করতে পারো। দেখো ম্যাথসে তো 40 থাকবে, তাই না? 40-এ তোমাকে পেতে হবে 20 থেকে 22। এই নাম্বারটা তোমার পাইতে হবে। এই নাম্বারটা পাওয়ার জন্য তোমার যে কয়টা সলিউশন বা সলভ করা লাগবে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। তো দেখো এই যে নাম্বারস, এই নাম্বারসটা হচ্ছে নাম্বারস থেকে তোমার হচ্ছে প্রায় 5 থেকে 7টার মতো থাকবে, মানে বেসিক নাম্বার যেটা কি, এই নাম্বারের মধ্যে এলসিএম, এইচসিএফ, ডেসিমাল ফ্র্যাকশন অ্যাড থাকবে আর কি। তুমি চাইলে এই 3টা টপিক যদি করো 5 থেকে 6 নাম্বার পাবা। এভারেজ, এইজ, এই 2টা থেকে 2 অথবা 3টা পাবা। পার্সেন্টেজ, প্রফিট লস থেকে 7 থেকে 8টা পাবা, এবং রেশিও, প্রপোর্শন এবং পার্টনারশিপ থেকে 2 থেকে 3টা পাবা। টাইম ডিসটেন্স এন্ড ওয়ার্ক থেকে তুমি 4টার মতো পাবা। তাহলে যে আমি যে তোমাকে যেই ইগুলা দেখাইলাম, প্রশ্নের যে ইগুলা দেখাইলাম, এইখান থেকে তুমি মূলত চাইলে কিছু বাদ দিতে পারো। তোমার কাছে যদি টাইম ডিসটেন্স কঠিন লাগে, বাদ, 4 নাম্বার বাদ। তুমি তাহলে তারপরে তোমার থাকে কত? এই যে 5 থেকে 6 নাম্বার, 7 আর 8, 6 কত? 14, 14 আর 3 কত? 14 আর 3 হচ্ছে 15, 16, 17, 17, 3, 20। তাও তোমার 20। জিওমেট্রি থেকে যদি তুমি 2 বা 3 অ্যান্সার করো, তাহলে তোমার 21, 22-এর মতো হয়ে যায়। বুঝতে পারছো? তাও যদি তুমি টাইম ডিসটেন্স বা পার্টনারশিপ এগুলো কিছু কিছু বাদ দাও। তো আমি এই মুহূর্তে লাস্ট মোমেন্টে যেই সাজেশনটা দিব, যে তোমরা নাম্বারস এবং বেসিক নাম্বারস এটা মাস্ট করবা। এটা সোজা প্রশ্ন থাকবে, অনেক সোজা প্রশ্ন থাকবে, এটা থেকে অনেক সোজা। তারপর হচ্ছে এইচসিএম, ডেসিমেল, এইটা বেসিক ম্যাথসেই থাকবে। ডেসিমেল এবং ফ্র্যাকশন থেকে 1টা বা 2টা থাকবে কনফার্ম। একটা প্রশ্ন থাকে না, ওই যে 2/3, 4/5, 6/7, এইটা দেখতেছেন, এইটা হচ্ছে আপনার এই যে ডেসিমাল বা ফ্র্যাকশন, এই যে এটা হচ্ছে আপনার এই যে সরি, এটা হচ্ছে তোমার করা, মানে কোনটা বড় বা কোনটা ছোট এই ফ্র্যাকশনগুলো। এই এর একটা প্রশ্ন একদম শিওর থাকে, শিওর শর্ট প্রশ্ন, এটা শিওর শর্ট প্রশ্ন। তো এইগুলা তোমার বাদ দেওয়া যাবে না। দেখো এই 3টা টপিক খুবই ছোট, সোজা, ঠিক আছে। আরেকটা আছে শুধু নাম্বারস, ওইটা থেকে 4টা বা 5টা থাকবে। তাহলে দেখো তো, তুমি চাইলে একটু টাফ গুলা স্কিপ করতে পারো। স্কিপ করে তুমি হচ্ছে ধরো পার্সেন্টেজ পর্যন্ত যাও, রেশিও, প্রপোর্শন বাদ দাও। এইটুক পর্যন্ত যদি তুমি মোটামুটি সমাধান করে যাও, কয়টা টপিক দিছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, সাথে নাম্বারস 8টা, আর হচ্ছে জ্যামিতি তুমি হচ্ছে মিক্স জিওমেট্রি করতে পারো, অথবা ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটার, সার্কেল, এই 3টা করতে পারো। তাহলে টোটাল 11টা, টোটাল 27টা টপিকের মধ্যে 11টা করে গেল, তুমি 20 থেকে 22 নাম্বার তুলতে পারবা। আর 20-22 নাম্বার তোলা মানে হচ্ছে ইটস আ হিউজ, অনেক। মানে তুমি এই নাম্বারটা যদি ম্যাথসে তুলতে পারো, তুমি শিওর থাকো, ইংলিশে মোটামুটি ভালো করলে শিওর থাকে তুমি চান্স পাবা। তার মানে এই মুহূর্তে তুমি এগুলাকে ফোকাস করো, আর দরকার নাই, আর সময়ও নাই, কারণ 9 তারিখে পরীক্ষা। এই কয়টা ভালো করে সমাধান করে যাও, যদি তোমার কাছে কোনো প্রবলেম না হয়। এখানে ইংলিশটা চমৎকার করে দেওয়া আছে, তোমরা চাইলে পরবর্তীতে দেখো। আমি হচ্ছে তোমাদের একটা একটা করে কিছু ম্যাথস একটু সমাধান করে দেই।
এবং ইংলিশের ভোকাবুলারিটা নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা মোটামুটি এফবিএস এর যে ম্যারাথন ক্লাস বা এফবিএস নিয়ে যে ধরনের আলোচনা, সেটা এই ক্লাসের মধ্যে তুমি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে, এবং এইগুলো ফলো করলে আশা করা যায় তোমার জন্য একটা ভালো কিছু হবে। এইখান থেকে আমরা যদি যাই, এইখান থেকে আমরা যেই টাইপের প্রশ্নগুলো কমন পাবো, মানে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে রিমাইন্ডার টাইপের প্রশ্ন। আমি এখানে এতগুলো সলভ করতে পারবো না, এগুলো সলভ করাইছি। এই যে এই টাইপের একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝেই আসে। অন ডিভাইডিং আ সার্টেন নাম্বার by 23 we get 43 as a remainder. If the same number is divided by 13, what will be the number? So এগুলো হচ্ছে তোমার কি বলে, এই টাইপের প্রশ্ন হচ্ছে খুবই আসে, কমন টাইপের প্রশ্ন, এবং শর্টকাট নিয়ম আছে সলভ করার আর কি। তুমি একটু এইগুলা দেখবা আর কি, এই টাইপের প্রশ্ন। এখান থেকে একটা টাইপের প্রশ্ন বললাম, এখানে আরেকটা টাইপের প্রশ্ন আছে যেগুলো আসে, আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে এই টাইপের 2 নাম্বার, ফাইন্ড দ্য রিমাইন্ডার 3 to the power 27 is divided by 5 or something like that, এই টাইপের একটা প্রশ্ন থাকে। আবার একটু যাই নিচের দিকে, এখান থেকে আর কোন টাইপের প্রশ্ন, এই যে 8 নাম্বার, it's being given that 5 to the power 32 plus 1 is completely divisible by a whole number, which of the following number is completely divisible by this number? সেইটা হচ্ছে টাইপের থাকে। তারপর আমরা জানি x টু দি পাওয়ার, এটা প্রশ্ন হচ্ছে, অ্যানসার হচ্ছে আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1 কে আমরা ডিভাইড করতে পারি x প্লাস 1 দ্বারা, x প্লাস 1 দ্বারা। তার মানে 5 টু দি পাওয়ার 32 প্লাস 1 কে আমরা x প্লাস 1 দ্বারা ডিভাইড করতে পারি। এবার আসো, ওকে 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 ওকে, এই যে সেম সিমিলার টাইপের প্রশ্ন, সিমিলার এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে, মানে থাকবে, মাইন্ড ইট। সো মাথায় রাখবা তোমরা, আমি যেগুলা বলতেছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কিন্তু পাবা। সো একটু চেষ্টা করো যে তুমি করার আর কি, সলভ করার আর কি। আচ্ছা ওকে, আমরা ডেসিমাল ফ্র্যাকশন থেকে আমরা দেখি কি টাইপের ম্যাথস আছে। ওই বেসিক ম্যাথসের ওই দুইটা টাইপের ম্যাথসই থাকে, ওই যে তোমার হচ্ছে কি বলে, ওই যে রিমাইন্ডার বের করা, আর একটা হচ্ছে ওই যে ডিভিজিবল, আরেকটা থাকে একটু টাফ, ওইটা বাদ দিলাম এখন। সো ওইটা নিয়ে প্যারা না দরকার নেই আর কি। ডেসিমাল ফ্র্যাকশন থেকে প্রশ্ন তো থাকবেই, এর থেকে এরকম রিলেটেড থাকবে, এর থেকে একটু টাফও থাকতে পারে, আর বিশেষ করে যে এই টাইপের প্রশ্ন থাকেই, 100% শিওর থাকে। সো তোমরা এই টাইপের কিছু প্রশ্ন এইখান থেকে ডেসিমাল ফ্র্যাকশন থেকে সলভ করে যাবা আর কি। আমি একটু ওই একটা তো দেখাইছি যে হুইচ ওয়ান ইজ গ্রেটার, হুইচ ওয়ান ইজ স্মলেস্ট, যে এই টাইপের প্রশ্ন একটা পাওয়াই পরীক্ষার হলে। ধরো 2/3, 4/5, 6/7, 8/9, এই যে দেখতেছো না, তো এটার মধ্যে কোনটা সবচেয়ে বড় অথবা কোনটা সবচেয়ে ছোট, এই টাইপের একটা প্রশ্ন নিশ্চিত। এটা বের করার নিয়ম তো তোমরা জানো, ক্রস মাল্টিপ্লিকেশন করে এই দুইটা থেকে কি করবা, 4 3 4 12, 5 4 5 কত 20, তার মানে এটা দুইটার মধ্যে 12 আর 20 এর মধ্যে 20 বড়, তার মানে এটা বড়, 12 ছোট, তার মানে এটা ছোট। এইভাবে কম্পারিজন করে করে এগুলা বের করতে হয়, তোমরা এটা জানো অবশ্যই। তো তোমরা এই টাইপের একটা ম্যাথস কিন্তু পাবা, মাথায় রেখো, পরীক্ষার হলে এই টাইপের একটা ম্যাথস পাবা। এই যে এখানে আছে অলরেডি, দেখো ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে দেওয়া আছে, তুমি এখান থেকেও সেটা ফলো করতে পারবা। তারপর হচ্ছে ওকে, some of the products taken to a time on 30 etc. ওকে, আর কোন টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবা। 2 ডিজিট নাম্বার, এই টাইপের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অর্থাৎ দুইটা ডিজিট থাকে, যে in a 2 digit if it's known that its unit digit exceeds its 10th digit by 2 and the product of their given number and the sum of the digits is equal to 144, the number is what?
আবার এই যে এরকম টাইপের রেসিপ্রোকাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যে কতবার পরীক্ষায় আসছে। এই টাইপের একটা প্রশ্ন বাদ দিবা না। ফাইন্ড আ পজিটিভ নাম্বার হুইচ when increased by 7 is equal to 60 times the reciprocal of the number. খুবই শর্ট অ্যান্সার, দেখো খুবই শর্ট অ্যান্সার, বাট দিস কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট বিকজ মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা রেসিপ্রোকালের মানে জানে না, দ্যাটস ওয়াই তারা হচ্ছে এই টাইপের প্রশ্ন সলভ করতে পারে না। সো ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম। আচ্ছা, আমি সলভ দ্য প্রবলেম, তোমরা এই টাইপের প্রশ্নগুলো দেখবো আর কি, সেটা বাদ দেওয়া প্রশ্নই আসে না। প্রশ্ন আসে না মানে আসে না, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসো আরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ওই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। প্রোডাক্ট বিটুইন টু নাম্বারস, দিস ওয়ান, এই টাইপের একটা প্রশ্ন, অর্থাৎ সাম অফ দ্য টু নাম্বারস এন্ড देयर প্রোডাক্ট দেওয়া আছে, দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট, অর্থাৎ একটা নাম্বার দুটো নাম্বারের যোগফল এরকম দেওয়া আছে 31, দুটো নাম্বারের প্রোডাক্ট দেওয়া আছে 240, দুটো নাম্বারের ডিফারেন্স জানতে চাওয়া হয়েছে। সো এটার ডিফারেন্স তুমি জানো, সমান সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এটার মান বসাবা 31, মাইনাস ওটা বাদ দিবা, তারপর রুট করে দিলে x মাইনাস y এর মান তুমি পেয়ে যাবে। দ্যাটস দ্য অ্যানসার। ক্লিয়ার, বোঝা গেছে? সো এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষার হলে কিন্তু থাকবে, বাচ্চারা এটা মাথায় রাখো। আমরা আরো যাচ্ছি, ওকে আমরা ঠিক আছে। আর 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 দিস টাইপ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট থাকবে, ফ্র্যাকশন থেকে এই টাইপের একটা প্রশ্ন থাকবে। এই যে এখানে যে দুইটা প্রশ্ন দেখতেছো, অর্থাৎ দুইটা ফ্র্যাকশন নিউমারেটর এন্ড ডিনোমিনেটর থাকবে উপরে নিচে, বা বলবে এর সাথে দুই এক যোগ করতে হবে, তারপর বিকাম সামথিং একটা হবে, একটা ফ্র্যাকশন হবে। এরপর বলবে যে তোমার ডিনোমিনেটর বের করো বা ওই ফ্র্যাকশনটা বিল্ড করো আর কি। ঠিক আছে, এই যে দুইটা প্রশ্ন এরকম সেম, এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় পাবা, গেলেই পাবা। এটা একটা প্রশ্ন গেলেই পরীক্ষায় পেয়ে যাবা, নিশ্চিত থাকো পেয়ে যাবা। ভাইয়া লিঙ্ক, আচ্ছা একজন প্রশ্ন করছে 10 থেকে, আচ্ছা ভাইয়া এই ফেডা বলেছে ম্যারাথন ক্লাস খুব সম্ভবত কালকে করাবো, হ্যাঁ একদম যতটা আছে শেষ করা যায় করাবো। আইসিএ ফার্স্ট প্রায়োরিটি ম্যাথ কি দাগাতে হবে? আইসি এবং সিএসসি পাইতে চাইলে ম্যাথ দাগাইতে হবে, কোনো উপায় নাই, কারণ ওইটার জন্য তোমার ম্যাথস লাগবে। ওকে, তারপর হচ্ছে তোমার ওকে 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 ওকে, আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কমেন্ট করো, যদি একটু শেয়ার করা লাগে এইটা তাহলে একটু শেয়ার করো, হ্যাঁ। তাহলে আমি বলছি দুইটা ফ্র্যাকশন টাইপের, এই দুই টাইপের ম্যাথ পরীক্ষায় যাওয়ার পরে ফ্র্যাকশন যেই দুইটা টাইপের ম্যাথ বলছি, একটা হচ্ছে প্রোডাক্ট টাইপের, আর একটা বললাম ওই যে তোমার করা ওই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আর দিস ওয়ান নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। এইগুলা থেকে প্রশ্ন বাদ দেয় না টিচাররা, এগুলা দেয়, কারণ এগুলা খুবই কমন জেনারেল টাইপের ম্যাথস এবং সবাই পারা উচিত টাইপের ম্যাথস আর এগুলাতে সোজা টাইপের ম্যাথস, দেখো খুবই দুই লাইনে শেষ ম্যাথসগুলো। ওকে, ফ্র্যাকশন থেকে এই তিন টাইপের ম্যাথসই বেসিক্যালি ক্যারি অন করে আর কি। ওকে ডান। Average. Average is a very important, and you get at least 2 maths from this here. এইখান থেকে তুমি at least 2টা ম্যাথস পাবা। সো এভারেজ খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে কিছু শর্টকাট টিপসও দেওয়া আছে, তুমি যদি সময় থাকে কইরো, বাদ না থাকলে এখন আমি কিছু দিব, ওইগুলাই করবা, তাইলেই হবে আর কি, ওইগুলা করলে आंसर পেয়ে যাবে। দেখো ক্রিকেট টাইপের একটা প্রশ্ন থাকে, সেটা এভারেজ থেকে থাকে আর কি। আমি একটু দেখাই দিচ্ছি, ওই টাইপের প্রশ্ন একটা পাবা। একটা হচ্ছে ধরো তোমার এইজ থেকে তো থাকবে, এই যেটা ডিফারেন্ট আমরা আসতেছি, এভারেজ এই টাইপের। একটু যাই, ইজি করলে তো একদম ন্যাচারাল ইজিটাই করবে, বাট একটু টাফ করলে তোমার হচ্ছে এভারেজের এই টাইপের ম্যাথসগুলো দিবে। কই গেল, এই যে দিস ওয়ান টাইপ 15 ম্যাথস একদম শর্ট, মাত্র 2 লাইন,
this is 2 lines, but দেখো the people's marks were wrongly entered as 83 instead of 63 due to that the average marks for the class got increased by half. The number of peoples in the class is, আচ্ছা এটা pupils হয়ে গেছে, এটা people হবে, আচ্ছা যাই হোক বা স্টুডেন্ট হবে কোন একটা কিছু, অথবা পিপলস, যাই না এটা কি ঠিক আছে কিনা না, মানে যাই হোক এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কথা না, কথা হচ্ছে একটা ক্লাসে বা কোন একটা জায়গায় 83 পরিবর্তে 63 পরিবর্তে 83 রংলে দেওয়া হয়েছে, এই কারণে এভারেজ মার্কস বাইরে গেছে হাফ, কত হবে সেই মানে নাম্বারটা কত হবে সেটা জানতে চাইছে, টোটাল স্টুডেন্ট সংখ্যা কত হবে আর কি, পিপল সংখ্যা। এই টাইপের ম্যাথস এভারেজ থেকে খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথস করে যেতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। এবার আসো, ওকে ওকে 35, ওকে ওকে, এই যে দিস ওয়ান অ্যাভারেজ ওয়েট ইনক্রিজড এত কেজি প্লেস ফ্রম ওয়েট ফর নিউ কেজি, দেখছো মাত্র এক লাইনের অ্যান্সার, মানে তুমি যদি হিসাব করো এটা সলিউশন এক লাইনে, কিন্তু কোশ্চেনটা পড়তে একটু প্যারা লাগতেছে না, এই টাইপের ম্যাথসই পরীক্ষায় বেশি থাকে, সলভ কিন্তু বেশি না, বড় না, কারণ আমার 1 মিনিটে বা 30-40 সেকেন্ডে ম্যাথ সলভ করতে হয়, সলভ বড় না, বাট টেকনিকটা ইম্পর্টেন্ট, টেকনিক জানলেই ম্যাথ সলভ করা ইজি। আমি যেটা খুঁজতেছিলাম সেই ম্যাথস কই, আচ্ছা সেই ম্যাথসটা আমরা পাচ্ছি না, ক্রিকেট জনিত কোনো ম্যাথস এখানে আছে খুব সম্ভবত, এভারেজ, আচ্ছা যে দুই টাইপের ম্যাথস বলছি এখানে যদি কোনো ক্রিকেট টাইপের ম্যাথস থাকে, ক্রিকেট নিয়ে ইনিংস টাইপের, গড় ইনিংস ওই টাইপের একটা ম্যাথস মাঝে মাঝে দেয় আর কি। আসো এইচ থেকে একটা কনফার্ম 100%, এভারেজ থেকে দুইটা থাকে, এইচ থেকে একটা কনফার্ম। দেখো টপিক কোন টপিক থেকে কয়টা আসবে কনফার্ম সেটা বলে দিচ্ছি, কি টাইপের ম্যাথস আসবে সেটাও বলতেছি, তোমরা খালি ওই বাসায় বই 2-3 দিনে ওগুলো একটু রিভিশন দিয়ে যাও, বেশি মার্ক বলি নাই, 40-এ 20 থেকে 22টা অ্যান্সার করে আসতে পারো যদি, এবং ম্যাথস ইংলিশে যদি 15-16 মতো রাখতে পারো, ভোকাবুলারি 16-17, আর জেনারেল নলেজ 5-6টা, তোমার চান্স কেটে যাবে, বলো কেউ ঠেকাবে? সম্ভব না। আচ্ছা এইচ থেকে তোমার মূলত পিতা পুত্রেরটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে এইচ থেকে পিতা পুত্রের থাকে, এবং সিমিলার কেজের এই ম্যাথস, এইচ নিয়ে খুব বেশি প্রেডিকশন করা যায় না, একই ক্যাটাগরি ম্যাথস হয় এইচ আর কি, সো এইচ থেকে তুমি 4-5টা ম্যাথস একটু সলভ করে যাইও তাইলেই হবে, কিন্তু এইচ থেকে একটা কনফার্ম থাকবে, তাই আমি খুব বেশি মানে 100% শিওরলি বলতে পারতেছি না। ও আচ্ছা একটা টপিকটা তোমাদের বাদ দিয়েছি, ইনইকুয়ালিটিস থেকে একটা প্রশ্ন কনফার্ম থাকবে একদম শিওর। তোমার হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইনইকুয়ালিটিস এর প্রশ্নগুলো আছে, সো তোমরা ইনইকুয়ালিটিস করে যাও, কারণ ওই যে অসমতা তো খুবই সোজা প্রশ্ন এবং থাকে পরীক্ষায়, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আর লাস্ট আমরা যে সাজেশনটা দিব সেটা হচ্ছে পার্সেন্টেজ এন্ড প্রফিট লস। পার্সেন্টেজ প্রফিট লস থেকে শিওর একটা প্রশ্ন এই টাইপের থাকবে, এটা শিওর থাকবে, দেখো এই ফর্মুলা বেস, আমরা যদি যাই একটু, a প্লাস বি প্লাস ab বাই 100, a প্লাস b প্লাস ab বাই 100, বুঝাইতে পারছি? a প্লাস b বাই ab বাই 100, তার মানে এই ফর্মুলা বেস একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা কি হয়, ধরো আমার একটা বাড়ি আমি 10% লাভে কিনছি এবং 10% লসে বিক্রি করে দিছি, তাহলে আমার ওভারঅল লাভ হলো না লস হলো, এই টাইপের প্রশ্ন। এই ওই টাইপের প্রশ্ন এটা দিয়ে 10% লাভ মানে প্লাস 10% লস মানে -10, আর হচ্ছে তোমার হচ্ছে 10 ইন্টু -10, এখানে তো প্লাস ছিল, ডিভাইড বাই 100, এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, এটা আমরা উঠাই দিলাম, তাহলে কি 10-10 কাটা গেল, 10 কত -100/100 কাটাকাটি করলে -1, তাহলে 1% লস, অর্থাৎ 10% লাভে কিনা আমার 10% লসে বিক্রি করা এবং লস হয়েছে ওভারঅল 1%। এই ফর্মুলা দিয়ে সেই টাইপের ম্যাথ থাকে, তোমরা এই ফর্মুলা টাইপের একটা ম্যাথস সলভ একটা না, এই ফর্মুলা বেসড কিছু ম্যাথ সলভ করে যাবে, শিওর থাকে এই ফর্মুলা বেসড একটা ম্যাথ থাকবে শিওর। তাহলে আমরা তো মোটামুটি এই পার্সেন্টেজের একটা ম্যাথস বলে ফেলছি, আরো কিছু ম্যাথস আছে, আর কিছু ম্যাথস সলভ করতে হবে, পার্সেন্টেজটা একটু বড় থাকে ম্যাথসগুলো, বাট এটা ওই যে অন্যান্য জায়গায় সময় কমাইয়া এই জায়গায় একটু সময় বেশি দিতে হবে। এইখানে আর কি টাইপের ম্যাথস বেশি ইম্পর্টেন্ট,
এই যে দিস ওয়ান, এই টাইপের ম্যাথস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই হয়ে গেল। Two students appeared at the examinations. One of them secured 9 marks more than the other one is other, and his marks was 56% sum of their marks. The marks obtained by the name by them are. এই টাইপের ম্যাথস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব বড় সলিউশন না, বাট পরীক্ষার হলে এগুলা দেয়, এগুলা বাদ দেয় না, কারণ এগুলা এত বেশি মানে ইম্পর্টেন্ট। একটু মানে সিম্পল ওয়েতে করলে সমাধান করা যায়। কারণ তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় কঠিন টাইপের ম্যাথস দেবে না, তোমাদের ক্ষেত্রে যেটা করবে অ্যাজ ইউজুয়াল সোজা ম্যাথসগুলো একটু টেকনিক খাটায় সলভ করা যায়, এগুলো ম্যাথসই দিবে, ওই ম্যাথসই তোমাকে সলভ করতে হবে। বড় কঠিন ম্যাথস তোমাদের দিবে না ভাই, নিশ্চিত থাকো, মানে একদম কঠিন দিবে না, সিম্পল ম্যাথস দিবে, কিন্তু সেটা তোমাকে টেকনিক্যালি সলভ করে আসতে হবে। একটু হয়তো বা লেখাটা একটু বড় হইতে পারে, কোশ্চেনটা পড়তে একটু সময় লাগতে পারে, কিন্তু সলিউশন কিন্তু শর্ট, সলিউশন বড় না। এই যে ইলেকশন ইম্পর্টেন্ট, এই যে টাইপের ম্যাথস আর এগুলো দেখবে। In an election between two candidates, one got 55% of the total valid votes, 20% of the votes were invalid. If the total number of votes was 705,000, the number of valid votes that the other candidates got was, দেখো কয় লাইনের সলিউশন, 1 2 3, 3 লাইনের সলিউশন, 3 লাইনের সলিউশন, কিন্তু প্রশ্নটা কত বড় না, যদি পড়ো কত বড় প্রশ্ন, সলিউশন 3 লাইনের। তো এই টাইপের ম্যাথসই সলভ করবা। ওকে, আমরা প্রফিট লসে যাই। প্রফিট লসে তোমার যেই টাইপের ম্যাথস থাকে সেটা হচ্ছে ওই যে ওটাকে কি বলে, মানে বিশেষ করে হচ্ছে তোমার এত টাকায় কিনলাম, মানে একটা কলম 5 টাকায় কিনে 5টা কলম 60 টাকায় বিক্রি করে দিলাম, এরকম একটা এমন টাইপের যে ম্যাথসগুলো আছে ওইগুলা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখে ওই টাইপের ম্যাথস পরীক্ষা থাকবে। সো প্রফিট লসের এই যে ওই টাইপের ম্যাথস বাদ দেওয়া যাবে না, যাবে না মানে যাবে না, ওই টাইপের ম্যাথস প্রফিট লসে করতেই হবে আর কি, যে কস্ট প্রাইস এবং প্রফিট প্রাইস এই টাইপের। এই যে দেখাচ্ছি, তা আমি মোটামুটি নিশ্চিত টাইপের ম্যাথসগুলোর কথা তোমাদেরকে বলে ফেলছি, যে এইগুলো হচ্ছে নিশ্চিত টাইপের ম্যাথস। এই ম্যাথস তুমি বাদ দিবা না, এই ম্যাথস বাদ দিয়ে গেলে ঝামেলার মধ্যে পড়ে যাবে, এই ম্যাথস তোমাকে সলভ করতে হবে, এই ম্যাথস তোমাকে এগুলা থেকে প্রশ্ন থাকবেই। যে ডিসকাউন্ট, সরি হ্যাঁ, তো ওই টাইপের একটা হচ্ছে ডিসকাউন্ট টাইপের, কত পার্সেন্ট ডিসকাউন্ট, যে ফাইন্ড দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সিরিজ ডিসকাউন্ট 30%, 20%, 10% সিঙ্গেল ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট রিলেটেড একটা ম্যাথস কনফার্ম 100% শিওর থাকবে। আর হচ্ছে ওই যে একটা 5 টাকায় কিনা 10 টাকায় বিক্রি করে দিছো আর কি, মানে 2টা কলম 5 টাকায় কিনছো, 4টা চেয়ার 10 টাকায় কিনছো, ওভারঅল সবগুলা 20 টাকায় বিক্রি করে দিছো, কি পরিমাণ লাভ হয়েছে এরকম। তো এই 2 টাইপের ম্যাথস একদম শিওর থাকবে পরীক্ষা, শিওর, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সাজেশন আমি তোমাদেরকে এই প্রফিট লস পর্যন্ত দিলাম, কারণ এগুলো এইটুকু পর্যন্ত করলে, ইনইকুয়ালিটিস অ্যাড করলে তুমি 20-21টার মতো সলভ করতে পারবা। বাকি 20-21টা আপাতত ওই 2-3 দিনের জন্য বাদ দাও, কারণ সময় নেই। এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ সলিউশন। যে জিওমেট্রিতে যদি যাও, জিওমেট্রি তুমি সার্কেলটা করে যাও, সার্কেল এবং ট্রায়াঙ্গেল এই দুইটা করলেই তুমি 2-3টা অ্যান্সার করতে পারবা। আর সলিড জিওমেট্রির ফর্মুলা পড়ে গেলে একটা অ্যান্সার করতে পারবা, জাস্ট ফর্মুলা করে পড়ে গেলে, কারণ ফর্মুলা বেসড একটা ম্যাথ থাকবে। আল্লাহ, ইংলিশে যদি আমরা চিন্তা করি, আমরা পেজে ফার্স্ট পেজে যাই, আমরা 2 নম্বর পেজে যাই, আমরা যদি এটাতে যাই, ইংরেজিতে দেখো, ইংরেজিতে এখানে একটা বিশাল ভোকাবুলারি পার্ট আছে। ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম বাদ দাও, তোমার দরকার নেই, এখানে শুধু ভোকাবুলারি যে 700 ওয়ার্ড আছে ওইটা খুব ভালো করে পড়তে হবে, ওইটা না পড়লেও ওয়ার্ড স্মার্টটা শেষ করো, এনাফ লাগবেই। এবং অ্যানালজি সাজেশন দিয়ে দিছি, ওই 150 অ্যানালজি শেষ করো, এনাফ অ্যানালজি দিয়ে দিছি। ভোকাবুলারিটা হয়তো বা এই যে আর্টস ফ্যাকাল্টির জন্য দেওয়া, বিজনেস ফ্যাকাল্টির জন্য দেওয়া নেই। আর রিডিং কম্প্রিহেনশন এটা যাই হোক, কারণ 25 নাম্বারের মধ্যে তুমি 5 নাম্বার পাবে একটা রিডিং কম্প্রিহেনশন থেকে, 20-20 এর মধ্যে 16 থেকে 17টা ভোকাবুলারি, 3টা বা 4টা পাবা গ্রামার। আমার কথা বোঝা গেছে? অথবা ধরো 5টাই গ্রামার পাবা,
তাহলে ভোকাবুলারি যত ভালো পারবা, ইংরেজিতে ম্যাথস তোমার, ইংরেজিতে নাম্বার তোমার তত বেশি হবে। সো দেখো, ওভারঅল একটা সাজেশনের ক্লাস আমরা নিয়ে ফেললাম, তাই না? ওভারঅল একটা সাজেশনের ক্লাস আমরা নিয়ে ফেলছি। জেনারেল নলেজ, ম্যাথস, আর হচ্ছে তোমার ইংলিশ, এবং কিছু সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে ফ্রি, সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা, তাতে কোনো সমস্যা নেই। এখন তোমাদের কাজ কি রাইট নাও? এই লাস্ট 2 দিন তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কাজ কি লাস্ট 2 দিন? জাস্ট পড়া। আমি যা বলছি এগুলো খুব ভালো করে পড়া, পড়ে যাও ইনশাল্লাহ। আবারও বলতেছি, কত মার্কস লাগবে চান্স পাওয়ার জন্য? 45 প্লাস। এফবিএসসি যদি চিন্তা করো, মানে এটা কেন বলতেছি, এই মার্কসটা মানে 45 প্লাস যদি পাও, তুমি সেফ থাকতে চিন্তা করতে পারো যে না, কারণ ম্যাথস বিবেচনের ক্ষেত্রে বলতেছি আর কি। দেখো, ম্যাথস 40টার মধ্যে 25-26টা সলভ করা অনেক টাফ হয়ে যাবে, সময়ের মধ্যে কুলাবে না। 25 ইংরেজিতে তুমি হয়তো বা ওই টাইমের মধ্যে 16-17টা সলভ করতে পারবে, আর জেনারেল নলেজ হয়তো বা তুমি 4-5-6-7টার মধ্যে করতে পারবে। তো 1 ঘন্টায় ফিজিবল মার্কস তোলা পসিবল 50 থেকে 52। ঠিক আছে, এটা ফিজিবল তোলা পসিবল যদি তুমি একদম বুলেট কিছু না হও। আর ইন জেনারেল 45 ইটস গুড। ঠিক আছে, এই নাম্বারটা সবাই মোটামুটি চেষ্টা করবে আর কি তোলা। তাহলে তুমি এই নাম্বারের কাছাকাছি গেলে ধরে নিতে পারো যে তুমি একটা ভালো অবস্থানে আছো। ঠিক আছে। আর এফবিএস এবার কি হয় জানার বলাটা খুব টাফ, কারণ যেহেতু নতুন সিস্টেমটা নিয়ে আসছে এফবিএস, সো ইটস টাফ যে আসলে কি হবে। তারপরে যেহেতু ওই যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যাড করছে, তার মানে নাম্বার এবার বাড়বে আর কি, যেহেতু ওগুলা ম্যাথস বেসিস না, শুধু অ্যাকাউন্টিংটা ছাড়া, তার মানে নাম্বার বাইরে যেতে পারে। তো সেখানে তোমার 50 প্লাস হয়ে যাইতে পারে। সো আপাতত এইটুকু ধরে না, বাইরে বেশি হইতে পারে বা কম হইতে পারে, বাট যেহেতু এটা নতুন শুরু করছে, সো কেউ শিওর না এটার ব্যাপারে কি হইতে পারে, বাট একটা অ্যাজাম্পশন দিতে পারি যে 50 প্লাস তুমি ধরে নিয়ে যাইতে পারো পরীক্ষায়। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। আমরা কালকে আবার এফএডাব্লিউএস নিয়ে কথা বলবো। এফবিএস নিয়ে মোটামুটি সাজেশন এখানে ডান। তোমরা এফবিএস এখানেই পড়াশোনা করো, ভালো করে শেষ করার চেষ্টা করো। আশা করতেছি তোমাদের জন্য ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি তোমাদের শামীম ভাই ফ্রম সুভাষিডু এক্সাম স্কুল এন্ড সুভাষিডু পাবলিকেশন। সবাই ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে সুভাষিডু পেজ এবং হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। অ্যাডমিন প্যানেল তোমাদেরকে সাহায্য করবে আর কি। সেই সাথে আমাকেও যদি তোমাদের প্রয়োজন হয় নক দিতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।